হ্যালো 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 অল মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। তো তোমরা ক্লাস 6 এ আসলে ফাইনাল পরীক্ষা তো দিলাইছো, রেজাল্টও পাইলাইছো, 7 এ উঠছো। এখন গণিত বইলে এত চিন্তা যে গণিত নিয়ে আমরা কিতা করতাম, যে ডর লাগে না নি? ডরানির কিছু নাই, আমি আছি তোমরা লগে। কারণ তোমরা জানো তোমরা গণিত বইয়ের মধ্যে দুইটা বই পাইছো, একটা হলো পার্ট 1 আর একটা পার্ট 2। তো দুইটা মিললা মোট আছে 15টা পার্ট, এবং প্রত্যেকটা পার্টের মাঝে অনুশীলনী আছে এবং অনুশীলনীর মাঝে অনেক প্রশ্ন আছে। তো এই প্রশ্নগুলা তোমরা হয়তো আমার কথাগুলো শুনে ডরাই যেতেছো, ডরাই না। দেয়ার ইজ নাথিং টু বি স্কেয়ার্ড। হ্যাঁ, ডরানির এখানে কিছু নাই, কারণ আমি আছি তোমরা লাগে। প্রত্যেকটা অঙ্ক অনুশীলনে থাকা সমাধান কর্ম আমরা, এবং নিজের ভাষায় সমাধান কর্ম। কেরে কইতেছে নিজের ভাষায়? কারণ আমরা বাংলা ভাষায় কথা কই, কথা হচ্ছে বাংলা ভাষায় কথা কইলে কি হইব, আমরা বইয়ের বাংলা ভাষা শুদ্ধ ভাষা, আর আমরা হলো আমরা আঞ্চলিক ভাষা। মানে আমরা যে কথাবার্তা কই সচরাচর আমরা দৈনন্দিন জীবনে, এটা হচ্ছে আঞ্চলিক ভাষা। তো আঞ্চলিক ভাষায় আমি অঙ্কগুলা বুঝাইমো। এখন প্রশ্ন হইতে পারে যে কেরে বুঝাইমো? কারণ তোমরা সবাই জানো তোমরা স্কুলের মধ্যে যদি কোনো শিক্ষক শিক্ষিকায় তোমরা আঞ্চলিক ভাষায় কিছু না বুঝাইয়া বাংলা কেলু ভাষায় বুঝায়, আর একই জিনিসটা যদি গড় আয়া তোমরা কেউ গড়ের মধ্যে ভাই বোন বা তোমরা প্রতিবেশী কেউ যদি তোমরা বুঝাই দেয়, তো নিশ্চয়ই তোমরা জানো একটু বুঝবাই বালা কে লাগে, কারণ তোমার নিজের ভাষায় বুঝাই দিছে। তো আমারও উদ্দেশ্য এটাই থাকবো যে ভিডিওর মাঝে পার্ট 1 আর 2 প্রত্যেকটা অনুশীলনী প্রত্যেকটা ফাঁদের সমাধান কর্ম, তার লগে কি হইব আঞ্চলিক ভাষায় কর্ম, যাতে তোমার নিজের ভাষায় বুঝলে, কারণ তোমরা জানো বেশি মনে থাকবো, ঠিক না? তো এই ভাষায় আমরা কর্ম। এবং আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা অনুশীলনী 1.1 যেটা এখানে লেখা আছে 1.1, এবং এই অনুশীলনের মাঝে মোট আছে 18টা প্রশ্ন। দেখো আমি লিখছি তোমরা লাগে 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। ঠিক আছে, 18টা প্রশ্নের সমাধান আমরা আজকে করবো। এবং এই অনুশীলনটা সমাধান করবো, কিন্তু করার আগে তোমরা জানো আমার অঙ্ক করার নিয়ম হলো এটা, যে যখন আমরা যে কোনো কিছু সমাধান করি, আমরা অঙ্ক হোক না কেন, যে কোনো বিজ্ঞান বই হোক না কেন, সমাজ বই হোক না কেন, আমরা সমাধান করতে হলে অনুশীলনের প্রশ্নগুলো সমাধান করতে হলে আমরা জানতে লাগবো এই অনুশীলনীটা সমাধান করার কিতা পদ্ধতি আছে, বা আমার কাছে কি কি হাতিয়ার আছে। হাতিয়ার মানে যেমন আমি যদি একটা যে কোনো কিছু কাটতে চাই, তাহলে আমার রশি কাটতে হলে কি লাগবে? হয় ব্লেড লাগবো, নাহলে কেঁচি লাগবো। আর গাছ কাটতে হলে কি লাগবো? দা লাগবো। ঠিক এরকম অঙ্ক সমাধান করতে হলে খাতা আর কলম তো অবশ্যই লাগবে, যেটা আমার কাছে আছে, আমরা সমাধান করবো এখানে। তাছাড়া এগুলো সমাধান করতে হলে, খাতা কলমের দ্বারা সমাধান করতে হলে আমার মস্তিষ্ক লাগবে, এবং মস্তিষ্কটা হচ্ছে হাতিয়ার। এবং মস্তিষ্ক মানে তোমরা ব্রেন দিয়ে সমাধান করতে হলে তোমরা কি লাগবে? কিছু নিয়ম লাগবে। নিয়ম কিতা বইয়ের মধ্যে আছে, এবং এই নিয়মগুলো আগে আমি বুঝাইমো। তোমরা মনে রাখবা যে প্রত্যেকটা অনুশীলনী সমাধান করার আগে আমি প্রত্যেকটা অনুশীলনীর মাঝে কিছু নিয়ম আগে শেখাইমো, এবং নিয়মগুলা যদি দেখিলাও একবার মনোযোগ দিয়া, আমি কথা দিছি এই অনুশীলনে থাকা প্রত্যেকটা প্রশ্ন তোমরা হয়তো একটু কঠিন লাগতে পারে প্রথম প্রথম, কিন্তু আমি করানোর পরে দেখবা একদম সোজা। যার কারণে তোমরা যদি একটু রিভিশন দিলাও পরীক্ষা ফুল মার্ক পাইবা। এবং আরেকটা কথা, কারণ আজকে প্রথম প্রথম ভিডিও, একটু ভাষণ দেওয়া উচিত, কারণ ভিডিওর মধ্যে তো সমাধান ফাইলেই বা ঠিক আছে, কিন্তু খালি সমাধান দিলে তো আমি প্রথমেই শুরু করতে পারি। দেখো 1 নম্বরে আছে 5 ও -13 মধ্যে কয়টি অখণ্ড সংখ্যা আছে, তো অখণ্ড সংখ্যা আমি সংখ্যা রেখা লেখাই আমি দিলেই আনসার। কিন্তু এই আনসারটা তোমরা মুখস্থ করবা, ঠিক না? যে এটার নিয়ম তো জানতে লাগবে, কারণ 5 আর -13 জায়গায়, যেমন অনুশীলনী 1.1 দেখো 1 নম্বর প্রশ্নটা আছে, যদি 5 আর -13 জায়গায় তোমার দিলায় -2 আর -5, এর মাঝে কয়টা অখণ্ড সংখ্যা আছে, তো এই নিয়মটাই ব্যবহার তো করতে লাগবে না? তো আমার কথা হইলো এটাই যে আমি ভিডিও তো দিমো, ঠিক আছে, ভিডিওর মধ্যে শুধু অঙ্কের সমাধান পাইতে হয় না, লগে এই অঙ্কর লগে সম্পর্কযুক্ত আরো যদি প্রশ্ন আয় পরীক্ষায়, এইগুলোও তোমরা পারবা, ঠিক আছে? তো শেষ পর্যন্ত দেখবা ভিডিও একটু ধৈর্য সহকারে, এবং ভিডিওগুলো শেয়ার করবা গ্রামাঞ্চলের স্টুডেন্ট যারা বিভিন্ন কারণে টিউশন পড়তে পারে না, এবং অঙ্ক বুঝতে একটু কঠিন হয়, বা টিউশন পড়লেও অঙ্ক অনেকের বুঝতে একটু সমস্যা হয়। তো তাদের লগে বিশেষ করে এটা শেয়ার করবা তোমরা, হ্যাঁ? তো চলো, আর বেশি ভাষণ দেব না আজকের জন্য, শুরু করা যাক। তো প্রথমে অনুশীলনী 1.1 এর মধ্যে 18টা প্রশ্ন আমি তোমরা কইছি। হুম প্রথম প্রশ্ন আছে 5 ও -13 এর মধ্যে কয়েকটি অখণ্ড সংখ্যা আছে, সমাধান অবশ্যই করবো, কিন্তু তার আগে আমি তোমরা কিতা কইছি কয়েকটা হাতিয়ার আমরা শিখাইমু। যে কোনো অনুশীলনী শেখার আগে আমরা হাতিয়ার শিখবো। হাতিয়ার মানে ওয়াপন। আমরা ফাইট করতে গেলে আমার কি লাগে? দা, বাঁশ, লাঠি, কি বিভিন্ন জিনিস লাগে। তো একই রকম ভাবে আমরা অনুশীলন সমাধান করতে হলে আমার কিছু হাতিয়ার লাগবে। হাতিয়ারগুলো কিতা দেখো, প্রথম আমরা জানতে লাগবে, যেহেতু ফাটের নাম হচ্ছে অখণ্ড সংখ্যার সঙ্গে পরিচয়। ফাটটার নাম হচ্ছে অখণ্ড সংখ্যার সঙ্গে পরিচয়, তোমরা হয়তো দেখছো, বা অখণ্ড সংখ্যা হইতে পারো। তো এই ফাটের মাঝে কিছু জিনিস জানতে লাগবো। প্রথমটা হচ্ছে গিয়া অখণ্ড সংখ্যা যারা ইন্টিজার্স হয়, দেখো আমি এখানে লিখছি
যে ইন্টিজার্স হচ্ছে কি অখণ্ড সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা কারে হয় পরের পেজও আছে দেখো ন্যাচারাল নাম্বার যারা স্বাভাবিক সংখ্যা হয় এরপরে আছে পূর্ণ সংখ্যা যারা আমরা ইংলিশে কই হোল নাম্বার তো আমি এই তিনটা আগে জানবো তারপরে সমাধান করবো এই তিনটার বিষয়ে অনেক কিছু আমরা খুব মজার জিনিস আছে জানার চলো দেখে লাগিতে আছে আমি একটা ব্ল্যাক স্ক্রিন নেই ব্ল্যাক স্ক্রিনের মধ্যে দেখো আমি দেখাই প্রথম আমরা শিখবো আমি হোয়াইট নেই গিয়া ভালো হইব প্রথমে আমরা শিখবো যে অখণ্ড সংখ্যা কারে হয় দেখো কম্পিউটারের মধ্যে আমি ভিডিও যেহেতু বানাইতেছি ঠিক আছে যেহেতু কম্পিউটারের মধ্যে বানাইতেছি তো লেখার মধ্যে একটু এলোমেলো হইব লেখাটা সুন্দর ক্লিয়ার হয় না কারণ আমার কাছে যে বোর্ডটা আর পেনটা আছে এই পেনটার মধ্যে লেখলে পরে কম্পিউটারের মধ্যে প্রসেসর কম আর কি তো এটা টেকনিক্যাল ভাষা তোমরা বুঝতে না একটু লেখাটা একটু বেশ সুন্দর হইব আর আমার লেখা বাংলায় তেমন সুন্দরও না তোমরা শুধু বুঝিয়ে নিও আমি কইমো এটা হচ্ছে অখণ্ড সংখ্যা তারপরে হইব গিয়া আমি লিখি যে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা তারপরে আইব গিয়া পূর্ণ সংখ্যা এই তিনটা সংখ্যার বিষয়ে আমরা জানবো জানার পরে অনুশীলনের যে প্রশ্ন আছে দেখবা খুব ইজিলি সহজভাবে করতে পারবে পূর্ণ সংখ্যা তা আসলে ক্লাস 6 এর মধ্যে যারা আমার দ্বারা টিউশন পড়ছে বা অফলাইনে পড়ছে অনলাইনে তো আমি এখনো ভিডিও দিচ্ছি না তো আমি সংখ্যার প্রকার জানাইছি এবং সংখ্যার প্রকারের মধ্যে মোট 11 ধরনের সংখ্যা আছে তো 11 ধরনের সংখ্যার 11টা নাম যার মধ্যে তিনটা নাম আমরা ক্লাস 7 আবার পড়বো কারণ এই পাঠটা সমাধান করতে হলে আমার এই তিনটা জানতে লাগবে ঠিক আছে তো আমরা জানবো যে কিভাবে এগুলারে কিতা হয় কোন ধরনের সংখ্যা এগুলা তো দেখো যে কোনো কিছু যখনই আমি কই নিয়ম যে কোনো কিছু আমরা শিখতে হলে আমি যদি কই একটা নিয়ম আছে তোমরা জানতে লাগবে তোমরা কইবা বাপরে নিয়ম আবার শিখতাম নিয়ম না আমরা নর্মালি এমনি সাধারণত চিন্তা করো সাধারণত চিন্তা এটা হয় যে এখানের মধ্যে কোনো নিয়ম পাবে না নিয়ম ভাবলেই কঠিন লাগবে দেখো হুম আমার উদ্দেশ্য হলো অঙ্ক সহজ করিয়া দেওয়া আর তোমরা এটা কঠিন ভাবিয়া তোমরা পড়বা না কঠিন ভাবিয়া পড়লেই কঠিন লাগবে হ্যাঁ তো অখণ্ড সংখ্যা কারে কয় আমি একটা দেখো এটা কিতা লিখছি একটা রেখা রেখা কিতা মানে যে রেখার দুই দিকে তীর থাকে তীর চিহ্ন থাকে মানে দুই সাইডে দিয়া বাউ দিকেও ডান দিকেও কিতা করা যায় বাড়ানি যায় ঠিক আছে তো বাম দিকে ডান দিকে দুই দিকে যদি বাড়াইতে পারি তার মানে দুই দিকে আমি তীর দিতে পারি হ্যাঁ তো রেখা কারে হয় রেখাখণ্ড কারে হয় আমরা অনুশীলনী করার সঙ্গে সঙ্গে আমরা নতুন নতুন কিছু শিখবো তো এগুলো তোমরা নোটস হিসাবে কপির মধ্যে উঠাই রাখবা আর কপি পেন নিয়ে বইবা তো অখণ্ড সংখ্যা কারে হয় অখণ্ড সংখ্যা হয়েছে গিয়া একটা সংখ্যা রেখা আমি আঁকিয়া এটার যে কোনো জায়গায় আমি মিডিল জিরো দিলাম ডান দিকে স্কেল দিয়ে তোমরা দেও না নি 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার মাপ এরকম আমি কাটলাম দেখো আমি কাটছি ঠিক এরকম জিরোর বাম দিকে আমি কাটলাম এইভাবে দেখো কাটছি 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 ঠিক আছে তো এখানে এলো 1 এখানে দিলাম 2 এখানে দিলাম 3 এখানে দিলাম 4 এখানে দিলাম 5 এখানে দিলাম 6 এখানে দিলাম 7 এখানে দিলাম 8 এখানে দেওয়া যাইব 9 আর রেখা যত দূর যাইব সংখ্যা যাইব এর লাগে আমরা ডট ডট দিয়ে লিখতে পারি তো এখানে লিখতে পারি আমরা অসীম সংখ্যক ঠিক আছে বুঝতে পারছি মানে রেখাটা যত দূর আমরা লিখবো যত বাড়াইমু তত সংখ্যা বড় বড় হইয়া বাড়িয়া যাইব আর জিরোর ডান দিকে শূন্যর ডান ধারে কিতা লিখছি 1 2 3 আর শূন্যর বাম দিকে লিখবো -1 -2 -3 -4 -5 -6 -7 তারপরে এলো -8 তো এইদিকেও বাম দিকে যত বাড়াই মনে এখানে তত বাড়ানি যাইব ঠিক আছে তো অখণ্ড সংখ্যা কারে হয় আমি লিখছি এখানে নিচে আছে পাইবা তোমরা তো আমরা আগে চিনি লাই যে অখণ্ড সংখ্যা কিতা আজকে যদি কোনো ব্যক্তির লগে আমার পরিচয় করতে লাগে বা হঠাৎ কোনো ব্যক্তি যদি আমার হয় আমার কিছু খাবার দিবাই না আজকে আমার পেটও যে কেদা লাগছে আমি কিতা করবো আমি হয়তো তারে ভাববো যে হে কোনো বিকারে নিশ্চয়ই হইব বা কোনো জায়গা থেকে আইসে অসহায় আমার পরিবারে খাইতো নাইলে আমি কিতা করবো তারে জিগাইমো যে তুমি কই থেকে আইসো কে কিতার লেগে আইসো হয়তো আজকালকার দিনে তো তোমরা জানোই বিভিন্ন সন্দেহমূলক কার্য করার উদ্দেশ্যে বিভিন্ন সন্দেহ ধরনের খুব মানে তোমার ক্ষতি করার উদ্দেশ্যে তোমার গড় আয় এরকম করতে পারে তো তোমরা জিজ্ঞাসা করবা নিশ্চয়ই ঠিক এরকম অখণ্ড সংখ্যা কিতা যদি আমি শিখিলাই মুখস্থ যেমন আমার কাছে আছে আমি দেখাই লেখা আছে তো আমি মুখস্থ শিখার আগে আমরা তো জানতে লাগবো অখণ্ড সংখ্যা কে তারা দেখতে কিরকম তারা কয় ভাই কয় বোন আমরা পরিবারের মতো মানুষের মতো ঠিক না তো এখানে দেখো আমি লিখছি একটা রেখা লিখছিলাম ঠিক আছে রেখাটার মাঝে কিতা করছি দাগ দিছি 1 সেন্টিমিটার করে যে কোনো এক জায়গায় যখন জিরো দিবাই আগে কিতা দিবাই জিরো তোমরা মনে রাখবা আগে জিরো দিবাই আর জিরোর ডান দিকে সবসময় সংখ্যা লিখবা যে সংখ্যাগুলোর আগে দেখো যে কোনো সংখ্যার আগে যেমন 2 আছে 2 এর আগে কোনো চিহ্ন নাই মানে কিতা আছে প্লাস আছে তোমরা হয়তো জানো ক্লাস 6 এ পড়ছো আর না জানলে চিন্তার কারণে এখন দেখে লও
কারণ তোমরা কোনো সময় এটা ভাববা না যে ইস আগে পড়ছি না এখন অঙ্ক পারলাম না। তো যতদিন আমার ক্লাস করবাই ততদিন মনে করো ডেইলি নতুন শিখবাই, এবং আগে পড়লেও তোমরা রিভিশন হইব আর আগে না পড়লেও নতুন শিক্ষা হইব, ঠিক আছে? এটা যেন মাথায় থাকে তোমরা। হুম। তো দুইয়ের আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস ধরবা। প্লাস মানে প্লাস তো ইংলিশে, বাংলায় কিতা আমরা তো বাংলা মিডিয়ামে, বাংলায় কইবা ধনাত্মক চিহ্ন, ঠিক আছে? তো আমি কইতে পারি দুই একটা কিতা ধনাত্মক সংখ্যা, বা আমি কিতা কইতে পারি প্লাস নাম্বার। প্লাস নাম্বার মানে পজিটিভ নাম্বার, হ্যাঁ? তো পজিটিভ নাম্বারে আমরা কিতা কমু ধনাত্মক, অর্থাৎ ধনাত্মক কারে হয় প্লাস চিহ্নরে, অর্থাৎ যে কোনো সংখ্যার আগে যদি কোনো চিহ্ন না থাকে এটা আমরা প্লাস চিহ্ন ধরি। ঠিক এরকম দেখো জিরোর ডান ধারে কিতা আছে 1 2 3 4 5 6 7 8 9 ডট ডট ডট, যত দূর যাইমু তত সংখ্যা বড় বড় হয়ে যাইব। ঠিক এরকম জিরোর বাম দিকে, অর্থাৎ যেখানে জিরো বসে আমি কইছি না জিরোর ডান ধারে কিতা দিবা ধনাত্মক সংখ্যা, জিরোর বাম দিকে, জিরোর বাম দিকে কিতা দিবা, একটু হোল্ড করো আমার একটা ফোন আইছে, হ্যাঁ? আছে। এই টিউশন কয়টায়? ও আচ্ছা। আহ তো ইয়ে কর তারা আই যাক ঘরের মধ্যে, আমি তো পড়াইমো। এখন তো কয়টা বাজে? এখন বাজে সাড়ে 9টা। ও 11টা 11:30টার সময়। হুম, ঠিক আছে রাখি। তোমরা কিছু মনে করিও না, আমার ক্লাস 10-এর স্টুডেন্ট আছিল, তারা ফোন করছে, তারা যেহেতু ফাইনাল পরীক্ষা আই গেছে যার কারণে। তো তারার এখন এক্সাম নেওয়া চলে। যাই হোক তারার বিষয়ে তোমরা এখন জানিয়ে লাভ নাই, তোমরা ক্লাস 10-এ ওঠো এখন ভালো করে পড়ো। এখানে দেখো কিতা আছে, আমি কিতা করছি জিরো ডাইন ধারে সবসময় ধনাত্মক সংখ্যা যারা পজিটিভ নাম্বার কইবা, আর জিরোর বাম দিকে বাউদারে কিতা লিখবা সবসময় দেখো প্রত্যেকটা সংখ্যার আগে কিতা চিহ্ন আছে, যে চিহ্নটারে কিতা কয় বিয়োগ চিহ্ন, বা এটারে আমরা কইমু মাইনাস চিহ্ন, ঠিক আছে? তো মাইনাস চিহ্ন এবং প্লাস চিহ্ন তো তোমরা জানো, প্লাসটারে আমরা কইমু পজিটিভ বা ধনাত্মক সংখ্যা বাংলায়, আর মাইনাসটারে কইমু নেগেটিভ বা ঋণাত্মক। দেখো আমি একটু সময় নিব তোমরা বুঝাইতে, এবং তোমরা মনে করো তোমরা টিউশন যেরকম স্যারের বাড়িতে গিয়ে পড়ো এইরকম পড়তেছো, ঠিক আছে? তোমরা মোবাইলেই দেখো বা ল্যাপটপে দেখো বা যে কোনো কিছু, বেশিরভাগ তোমরা ছাত্রছাত্রীরা আছো মোবাইলেই দেখবা বা দেখতেছো আমারে। তো তোমরা মনে রাখবা তোমরা যে ক্লাসটা করতেছো মনে করো যেরকম অফলাইন ক্লাস, অফলাইন মানে স্যারের বাড়িতে গিয়া করো, সেম টু সেম আমি করাইতেছি, যাতে তোমরা ক্লাসও বইয়া শিখিলাও। এখন ভিডিও দেখতেছো এখন শিখো, রাখবাই না যে পরে আবার দেখবো না, আবার দেখা তো পরে ভিডিও তো থাকবোই, আবার দেখলে দেখো না দেখলে নাই, কিন্তু যখনই দেখবা সময়টারে ভালো করে কাজে লাগাও। এখন আমি তোমরা শিখাই দিব, এখন শিখো যে সংখ্যা রেখায় থাকা, আমি দেখতেছি 3 প্রকার সংখ্যা, একটা হচ্ছে জিরো, আর জিরোর ডাইন ধারের সংখ্যা সবগুলো প্লাস, আর জিরোর বাম ধারে সারা মাইনাস, অর্থাৎ জিরোর ডাইন ধারের সংখ্যাগুলোর ধনাত্মক অখণ্ড সংখ্যা কইমো, আর জিরোর বাম দিকের গুলারে ঋণাত্মক অখণ্ড সংখ্যা কইমো, এবং জিরোরে কিতা কইমো, জিরোরে কইমো ধনাত্মক সংখ্যাও না ঋণাত্মক সংখ্যাও না। তো অখণ্ড সংখ্যা আমরা পাইছি 3 প্রকার। অখণ্ড সংখ্যা কারে কয় এটাও আমি কইম। তো অখণ্ড সংখ্যা কয় প্রকার পাইছি? 3 প্রকার। অখণ্ড সংখ্যা দেখো জিরো, জিরোর ডান দিকে ধনাত্মক অখণ্ড সংখ্যা, আর জিরোর বাম দিকে কিতা থাকে ঋণাত্মক অখণ্ড সংখ্যা। তো বাম দিকে ঋণাত্মক আর ডান দিকে ধনাত্মক। তো তোমরা যে কোনো জায়গায় সংখ্যা রেখা লেখো না কেন, যখনই যে কোনো জায়গায় জিরো দিবা, যদি জিরো এক সাইডে দাও, একদম সাইডে দাও, তো সাইডে দিলে কিতা করবা, জিরোর ডান দিকে সবসময় ধনাত্মক গুলা লিখবা, জিরোর বাম দিকে ঋণাত্মক গুলা। তো আমি জিরোর ডান দিকে সবগুলো সংখ্যা আমি লিখতে পারি ধনাত্মক অখণ্ড সংখ্যা, ধনাত্মক সংখ্যা আমি সংখ্যা লিখে লাইছি, তোমরা অখণ্ড সংখ্যা লিখবা সুন্দর করিয়া। আর বাম দিকের গুলারে কিতা কইবা ঋণাত্মক মানে নেগেটিভ, যারে আমরা মাইনাস চিহ্ন হয়, ঠিক আছে? তোমরা হয়তো বুঝে লাইছো ঋণাত্মক অখণ্ড সংখ্যা। তো এখানে যদি জিরোর বাম দিকের গুলা ঋণাত্মক হয় আর জিরোর ডান দিকের গুলা যদি ধনাত্মক হয়, তাহলে মাইজেরটা কিতা, মাইজেরটা হইব এমন একটা সংখ্যা যেটা ধনাত্মক না ঋণাত্মক না। তো আমি যদি পরীক্ষায় যদি প্রশ্ন হয় যে এমন একটা সংখ্যা হও যে সংখ্যাটা ধনাত্মক না ঋণাত্মক না এবং অখণ্ড সংখ্যা হইতো, তাহলে এটা হইব জিরো। মনে রাখবা এবং আশা করি মনে থাকবো তোমরা। আমার মনে হয় না আর ভুলবা, কারণ ছবির সাহায্যে আমি লিখিয়া দেখাইতেছি। তারপরে দেখো অখণ্ড সংখ্যার মধ্যে আরো কিছু নতুন জানা আছে, কারণ অনুশীলনে গেলে আমরা এগুলা মনের মধ্যে আইব। কিতা আছে জানা দেখো, এখানে আছে জিরো, জিরো ডাইন ধারে আমরা যত দূর যাইতেছি দেখো জিরোর ঠিক কাছে কিতা আসলো একবারে দাঁড়িয়ে আসলো এক, একটু দূর গেলে পাইছি 2, তার মানে 1 থেকে 2 বড়, আরেকটু দূর গেলে পাইছি 3, তার মানে 1 থেকে 3 বড়, আরেকটু দূর গেলে পাইছি 4, তার মানে 1 থেকে 4 বড়। কথার অর্থ এটা বোঝার যে জিরোর ডাইন ধারে তুমি যত দূর যাইবা সংখ্যা কিতা হয় বড় 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 হয়, ঠিক না? জিরোর ডাইন ধারে তুমি যতই দূর যাইবা সংখ্যা কিতা হইব বড় হইব। ঠিক একইভাবে জিরোর বাম দিকে, জিরোর বাম দিকে মানে জিরোর বাউ ধারে, তোমরা বাউ ধারে ইমাজিন করো যেটা একটা সংখ্যা রেখা, এটার মধ্যে জিরো মাইজে দিচ্ছি, এটা ডাইন ধারে হইব
ধনাত্মক মানে যত দূর যাইমো সংখ্যা বড় বড় হইব এবং সবগুলা সংখ্যারে ধনাত্মক অখণ্ড সংখ্যা হইব। আর যত বাউদারে যত দূর যাইমো এগুলারে মানে বাউদারে যে সংখ্যাগুলো আছে এই সবগুলার কি থাকবো ঋণাত্মক অখণ্ড সংখ্যা এবং যত দূর যাইমো সংখ্যাগুলা ছোট হইব। মনে বহুত বড় প্রশ্ন আইতে পারে। তো এইখানে যদি 1 থাকে 2 3 যত দূর যাই বড় হয় তো এদিকে তো দূর যাই বড় হইতো ছোট কেন? বা এইরকমও প্রশ্ন আইতে পারে মনের মধ্যে যে যদি -2 আছে আর -5 আছে তো বড় কোনটা হইব? তোমরা হয়তো অনেকে কইতে পারো যে -5 বড়, কিন্তু না, কেরে না তোমরা আমি বুঝাই দিই। হুম আজকে যদি তোমার একটা কেক আমি খাটিয়ে আমি যদি কই কেকটার 4 অংশ তুমি খাও, এবং বাকি 2 অংশ মনে করো 6 ভাগ করছো, 4 ভাগ তুমি খাইতা, বাকি 2 অংশ তো 2 ভাগ তুমি তোমার বাইরে দিতা। তো কে বেশি খাইতেছে? তুমি খাইতেছ 4 ভাগ, তার মানে তোমার লাভ বেশি হইব। তুমি 4 ভাগ বেশি খাইতে তোমার লাভ নানি। ঠিক একইভাবে আমি যদি কই তুমি 2 ভাগ খাও বা তুমি 2 ভাগ তোমার বাইরের যে আছে তোমার বাইরেরটা তুমি আনিলাও এবং তোমার বাইরে ফরে দিবা, তার মানে তুমি কয় ভাগ খাইতেছ? 6 ভাগ, ঠিক না? ঠিক একই রকম ভাবে তোমার সুবিধার ক্ষেত্রে দেখিও আমি দুইজন মানুষ দিই, মনে করো তোমার মা, আমি লিখলাম মাদার, তোমার বাবা মনে করো আছে ফাদার। তো তোমার মার কাছ থেকে তুমি কোনো মেলায় যাইতা তুমি 10 টাকা নিছো, তোমার বাবার কাছ থেকে তুমি মেলায় যাইতা তুমি মনে করো 5 টাকা নিছো। তো নিছো, তুমি কিতা করছো? নিছো। তো নিছো তুমি আবার তার তোমার মারেও হয়ে গেছো যে মা আমি আরেকদিন টাকা আমার হাতে জমা হইলে আমি দিলাইমো। তোমার হাতে জমা করতে কি হইব? তোমার কাকা পিসা মাসি বোন ভাই ভাই তারা যদি দেয় তখন তো জমা হইব। তো তুমি মনে করলা যে দিলাই ভাই, তার মানে তুমি বাবার কাছে কত নিছো? 5 টাকা, মার কাছে কত নিছো? 10 টাকা, এবং দুইটার আগে কিতা দিবা? মাইনাস। এখন প্রশ্ন হলো কেরে মাইনাস দিব? কারণ যে কোনো সংখ্যার আগে কোনো চিহ্ন থাকে না, মানে প্লাস থাকে, মানে তোমার হাতও আছে। আজকে যদি হয় 2 টাকা, 2 টাকারে কিতা লাগবা? খালি 2 লাগবা, প্লাস লাগবা নি? প্লাস নাই মানে প্লাস হইবে যায়, মানে তোমার হাতও আছে, যে তোমার কাছে 2 টাকা আছে তুমি লাগবা 2। যদি আমি কই যে তোমার কাছে 5 টাকা তোমার কাছে কেউ পায়, তার মানে তুমি কিতা লিখতে লাগবে? যে -5। বুঝছো নি কিতা বলছি? অর্থাৎ তোমার হাতও থাকলে তুমি প্লাস ধরবা, কোনো কিছু নাই আগে তার মানে প্লাস আছে। আর যখন কেউ তোমার কাছে পাইবো মানে তুমি ঋণ ধরতে পারো। এটা আমরা বহুত সাহায্য করবো আমরা অঙ্ক করার সময়, তোমরা দেখবা আমরা সমাধান করবো। তো ফার্স্টের আগে কিতা আছে? মাইনাস। মাইনাস মানে তোমার কাছে কেউ পায়, সে কে হইতে পারে এটা তুমি কাল্পনিক যে কোনো একজনকে ধরতে পারো। তার মানে তোমার কাছে কি পায়? 5 টাকা পায়। বুঝতে পারছো নি? অর্থাৎ তুমি তোমার মার কাছ থেকে যদি 10 টাকা নেও, যদি পরে দিলাইবা তার মানে তুমি ঋণ করছো না, এর লাগেই তো মাইনাস দিবা। আর তোমার বাবার কাছে তুমি 5 টাকা নিছো, তার মানে তুমি 5 টাকা ঋণ করছো, দিলাইবা। এখন আমি তোমার একটা প্রশ্ন কই, তোমার বাবার কাছ থেকে নিছো 5 টাকা, তোমার মার কাছ থেকে নিছো 10 টাকা, বুঝিও বাবার কাছ থেকে কত নিছো? 5 টাকা, মার কাছ থেকে কত নিছো? 10 টাকা। তো এখন তুমি যখন তারারে ফেরত দিবা, ফেরত দেওয়ার সময় কারে কম দিতে লাগবো? কারে কম দিতে লাগবো? বাবারে, নিশ্চয়ই বাবারে। তো যারে কম দিবা, কম দিতে হইলে আমার লাভ না নেই? আমি যদি আজকে ঋণ নিয়া 20 টাকা ঋণ নিয়ে আমি যদি 5 টাকা দিই তা আমার লাভ। আরেকজনের যদি 40 টাকা ঋণ দিয়ে আমার 40 টাকা দিতে লাগে, তার মানে আমার কি তার 40 টাকা দেওয়ার মানে আমার 40 টাকা রুজি করতে লাগবে, তারপর 40 টাকা দিতাম। কথার অর্থ এটাই যে যদি তুমি কারোর কাছ থেকে কম টাকা নেও ঋণ, তার মানে এটা তোমার লাগে বড়। কেন বড়? কারণ তোমার কম দিতে লাগবে, ঠিক না? আর বেশি টাকা ঋণ নিলে, যেমন মনে করো 10 টাকা ঋণ নিছো, তার মানে বড়, তুমি বেশি দিতে লাগবে। তো বেশি দিতে লাগবে তোমার কাছে, তোমার বেশি যার তার মানে তোমার লস হয়। তো তুমি ভাববা যদি তোমার কম দিতে লাগে, যে সংখ্যাটা কম আছে এটা বড় ধরবা, আর যে সংখ্যাটা বেশি আছে এটারে ছোট ধরবা। যেমন তোমার মার কাছ থেকে কিতা ধরবা? বেশি নিছো। তো বেশি নিছো তার মানে এটা তোমার লাগে কিতা হইব? তোমার লাগে কিতা হইব? বেশি দিতে লাগবে, তার মানে এটা তোমার লাগে ছোট। কেন ছোট? কারণ তুমি 5 টাকা নিছিলা, 5 টাকা নিলে কিতা হইব? বাবার কাছ থেকে 5 টাকা নিছো, বাবারে 5 টাকা দিবা, তো তোমার লাভ 5 টাকা দিলে। তুমি 10 টাকা যদি রুজি করো, 5 টাকা দিলে 5 টাকা থাকবো না নেই? আর 10 টাকা রুজি করলে মার কাছ থেকে 10 টাকা নিছিলা, যদি 10 টাকা দিলাও, তার এত থাকবো নি? থাকতো না। তো যেটা তোমার থাকবো এটা হইলো বড়, যেটা থাকতো না এটা হইলো ছোট। বুঝতে পারছি আশা করি? অর্থাৎ আমি কইতে পারি যে কোনো সংখ্যা যদি, যেমন দেখো এখানে কিতা আছে? -1। আমি কালারটা বদলাই পেনের কলমের, একটু বুঝবাই পারলো তোমরা। যেমন এখানে আছে কিতা দেখো -1, ঠিক না? এখানে আছে -2। তা বড় কে হইব? তোমরা কইবা, তোমরা দেখো সাইন, তোমরা লাভে দেখো খারে কম দিতে লাগবো। যার কাছে 1 টাকা নিছো তারা কম দিবা, অর্থাৎ যারে 2 টাকা নিছো তারা 2 টাকা দিবা। তো যারে কম দিতে লাগবে হ্যাঁ বড়। অর্থাৎ তোমরা মনে রাখবা, কিতার লাগে বুঝাইছি জিনিসটা হয়তো এখন বুঝছো, যে জিরোর ডান দিকে, ডান ধারে দেখো আমরা ডান দিকে যত দূর যাইমু বড় হইব সংখ্যা, আর জিরোর বাম দিকে যত দূর যাইমু সংখ্যা ছোট হইব। অর্থাৎ -1 টাকা, আমার কাছে 1 টাকা ঋণ থাকা, তার মানে কম টাকা ঋণ, তার মানে আমার লাগে এটা বড়।
হ্যাঁ, আর মনে করো আমি 60 টাকা ঋণ করছি, তো 60 টাকা ঋণ আমার বেশি, তো 60 টাকা ঋণ করে 60 টাকাই দিলে মা তো থাকতো না, তার মানে হ্যাঁ আমার থেকে যাইব গিয়া, তার মানে আমার লাগে হ্যাঁ ছোট। ঠিক আছে, তো আমি কইতে পারি কে বড়, -1 বড় কার থেকে, -7 থেকে। বুঝতে পারছি নি? তো এটার কথার অর্থ এটাই যে আমি জিরোর থেকে ডান দিকে যত দূর যাইব সংখ্যা বড় হইব, আর জিরো থেকে বাম দিকে যত দূর যাইবে, দেখো যত দূর গেছো কি তার সংখ্যা দেখা যার বড়, -7 -8 ওর, কিন্তু আমি যদি কই -8 বড় না -7 বড়, তোমরা কইতে লাগবে কিতা বড়, -7 বড়, কারণ 8 টাকা রুজি করলে 60 টাকা দিলাইলে আরো 1 টাকা থাকবো, কিন্তু 8 টাকা রুজি করলে 8 টাকা দিলাইলে আর থাকবো না, এত থাকতো না। বুঝতে পারছি তো? তো অখণ্ড সংখ্যার বিষয় অতখান জানলে আমরা যথেষ্ট। কিন্তু আরেকটু জিনিস নিচে যা আছে লেখা, কিতা আছে, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা তোমরা সবাই জানো, আমি সংক্ষেপে কই, যে সংখ্যাগুলো 1 থেকে শুরু হয়, 2 3 4 ডট 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 দিয়া অসীম সংখ্যক সংখ্যা। অসীম সংখ্যক মানে কিতা, অসীম সংখ্যক মানে হলো এটা গনিয়া কোনোদিন শেষ হইতো না। বুঝতে পারছি? অর্থাৎ আমি কইতে পারি স্বাভাবিক সংখ্যা কিতা 1 2 3, অর্থাৎ সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যাটা কিতা 1, কারণ 1 থেকে শুরু হয়েছে এবং অসীম সংখ্যক পর্যন্ত গেছে, এবং এই সব সংখ্যা এই সারা পরিবারটারে মিলাই কিতা কম স্বাভাবিক সংখ্যা। বুঝতে পারছি? তারপরে আছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হইল গিয়া সব স্বাভাবিক সংখ্যারে মিলাইয়া লগে জিরো লাগাই দিবা, তখন পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ সব স্বাভাবিক সংখ্যা মানে কিতা 1 থাকবো, 2 থাকবো, 3 থাকবো, ডট 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 অসীম সংখ্যক থাকবো। কারণ কিতা, কারণ হইল গিয়া স্বাভাবিক সংখ্যার মধ্যে অসীম সংখ্যক আছে 1 2 3, তো সব স্বাভাবিক সংখ্যার লগে কিতা লাগাইতা জিরো, তো জিরো কিতা অসীমের পরে লাগাইবাই নি, কোনো সময় না, কই লাগাইবাই 1 এর আগে, কারণ 1 থেকে ছোট না জিরো। বুঝতে পারছি নি? পারছি। হুম, তো এটা এই সারা পরিবারের আমি কিতা কমো পূর্ণ সংখ্যা। তো এখন এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো, অখণ্ড সংখ্যার সংখ্যার রেখা চাও, সংখ্যার রেখা চাও, সংখ্যার রেখা চাই, দেখো তো যে যদি স্বাভাবিক সংখ্যা যেটি আছে 1 2 3 4 অসীম সংখ্যক, এই সবটি সংখ্যা দেখো চাই পূর্ণ অখণ্ড সংখ্যার সংখ্যার রেখাতে আছে না নি? দেখো ভালো করে দেখো, আছে, দেখো, হ্যাঁ আছে, হ্যাঁ এখানে কিতা আছে, সংখ্যা রেখা দেখো, দেখো সাইয়া ভালো করে, জিরোর ডান দিকে, জিরোর ডান দিকে, এই দেখো 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 1 থেকে 2 থেকে 3 থেকে ধরিয়া একদম 9 ডট ডট দিয়া, তার মানে এখানে অসীম সংখ্যক সংখ্যা আছে, এই সবগুলা সংখ্যা কই আছে, সংখ্যা রেখাতে আছে না? আছে। আর সংখ্যা রেখায় সবগুলা সংখ্যা থাকলে সবগুলা সংখ্যার কিতা কয়, অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কয় প্রকার? 3 প্রকার। ধনাত্মক অখণ্ড সংখ্যা যেগুলো জিরোর ডান ধারে থাকে, ঋণাত্মক অখণ্ড সংখ্যা জিরোর বাম ধারে থাকে, আর যে সংখ্যাটা ধনাত্মক না ঋণাত্মক না এটা হচ্ছে জিরো, তোমরা সবাই জানো। তো অখণ্ড সংখ্যার মাঝে ওই স্বাভাবিক সংখ্যা দেখো 1 2 3 ডট 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 অসীম সংখ্যক সংখ্যা, যেটা অখণ্ড সংখ্যার সংখ্যা রেখাত আছে, তার মানে আমি কইতে পারি না যে স্বাভাবিক সংখ্যা কিতা হইব, সব স্বাভাবিক সংখ্যা কিতা হইব, অখণ্ড সংখ্যা হইব? নিশ্চয়ই হইব। বুঝতে পারছো এখন যে সব স্বাভাবিক সংখ্যা কিতা হইব, অখণ্ড সংখ্যা। তারপরে নিচে কিতা আছে, পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা দেখোছেন দেখোছেন দেখোছেন, ভালো করে দেখো, ভালো করে দেখো, জিরো লইয়া যদি 0 1 2 3 4 5 6 7 8 ডট 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 9 অসীম সংখ্যক সংখ্যা আছে না, জিরো লইয়া, তো জিরো লইয়া মানে শূন্য লইয়া, 0 1 2 3 4 5 সবগুলো সংখ্যা মিললা কিতা আছে, কেটা আছে পূর্ণ সংখ্যা। তো আমি কইতে পারি সব পূর্ণ সংখ্যা সংখ্যা রেখাত আছে। তো সংখ্যা রেখায় থাকা সব সংখ্যা হলো অখণ্ড সংখ্যা, আর অখণ্ড সংখ্যা মাইজেই পূর্ণ সংখ্যা সব আছে, তার মানে সব পূর্ণ সংখ্যা কিতা হইব, অখণ্ড সংখ্যা। হইব নি অখণ্ড সংখ্যা? ঠিক একইরকম সব স্বাভাবিক সংখ্যা কিতা হইব, অখণ্ড সংখ্যা। কিন্তু আমি যদি প্রশ্ন করি যে সব অখণ্ড সংখ্যা কিতা স্বাভাবিক সংখ্যা হইব নি, তোমরা কইবা না, কেন হইতো না, কারণ সব অখণ্ড সংখ্যা মানে কিতা, জিরো আছে, ধনাত্মক আছে, ঋণাত্মক আছে, তো সব সংখ্যা মিলাইয়া আমি স্বাভাবিক সংখ্যা হইতে পারেনি, পারে না, এর লাগি কইমু যে সব অখণ্ড সংখ্যা স্বাভাবিক হইতো না, কিন্তু সব স্বাভাবিক সংখ্যা আবার অখণ্ড হয়। ঠিক একই রকম ভাবে সব পূর্ণ সংখ্যা অখণ্ড হবে, কিন্তু সব অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা হইব নি, কোনো সময় না। বুঝতে পারছি? এবং জিরোর ডান দিকে যত দূর যাইমো হাঁটিয়া হাঁটিয়া, যেমন জিরো আছে না, দেখো জিরো 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 ডান দিকে যত দূর যাইমো হাঁটিয়া হাঁটিয়া সংখ্যা কিতা হয়, যত দূর যাই বড় হয়, ঠিক এইরকম জিরোর বাম দিকে যত দূর যাইমো কিতা হয়, সংখ্যা ছোট হয়। তার মানে আমি কইতে পারি যে -15 আর -5 এই দুটার মধ্যে কে বড়, -5 বড়, কারণ 15 টাকা রুজি করলে 5 টাকা ঋণ মানে কিতা মাইনাস কইছিলাম, আর -5 টাকা দিলে বা 10 টাকা থাকবো, তো আর 15 টাকা রুজি করলে যার কাছে 15 টাকা আনছিল তারা দিলেই তো লাগবে, তার মানে হাতও কিছু থাকতো না। বুঝতে পারছি না আমরা? নিশ্চয়ই বুঝতে পারছি। তো এখন চলো আমরা যাই পরবর্তীতে অনুশীলনী সমাধান করার ক্ষেত্রে। ঠিক আছে, অনুশীলনী মাঝে কিতা হয়েছে দেখো, এটা তো শেষ, আমরা আশা করি বুঝছো, তোমরা এটা নোট হিসাবে লিখিয়ে রাখবা, এটা এলো মেলো সব লিখবা না, তোমরা বুঝানি লেগে কইছে। তো দেখো আমি বারবার কইতেছি তোমরা একটু সময় নিমো বেশি, কিন্তু আমি কথা দিছি যদি ভিডিও দেখো বুঝিয়া তোমরা মাস্টার বলতে পারবা, তোমরা অন্যরা পড়াইতে পারবা। ঠিক আছে, অতটুকু আমি প্রমিস রাখছি। হ্যাঁ, তোমরা জাস্ট মনোযোগ দিয়ে পড়ো। এখন দেখো এই অনুশীলনীর আগে আমি লিখছিলাম, কইছিলাম না অখণ্ড সংখ্যা হারে তোমরা জানতে লাগবো, ওই দেখো লিখছি অখণ্ড সংখ্যার ইন্টিজার্স হয়, আর ইন্টিজার্স আমরা সংক্ষেপে কি তার হইতে পারি, ইংলিশ হইলে ইংলিশে ইন্টিজার্সের জেড দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, অর্থাৎ জেড যখন থাকবো তার মানে এখানে কিতা বোঝায়, সারা অখণ্ড সংখ্যা বোঝায়।
তো ইন্টিজার্স আছে অখণ্ড সংখ্যা, তোমরা মনে রাখবা ইন্টিজার্সে পূর্ণাঙ্গ সংখ্যা হয় বা অখণ্ড সংখ্যা। তো এটার খারে হয় অখণ্ড সংখ্যা দেখো লেখা আছে যে অখণ্ড সংখ্যা হলো সংখ্যার সেট, মানে সংখ্যার প্রণালী যার মাঝে কিতা থাকে ধনাত্মক কিতা কইছিলাম পজিটিভ, শূন্য এবং ঋণাত্মক যার কিতা হয় নেগেটিভ। তো ধনাত্মক আছে, শূন্য আছে আর ঋণাত্মক সংখ্যা আছে অন্তর্ভুক্ত থাকে, মানে অন্তর্ভুক্ত মানে সংখ্যা রেখায় থাকে। ঠিক আছে, যেমন উদাহরণ দিছে এটি -3, -2, -1, 0, 1, 2, 3 ইত্যাদি হতে পারে। উদাহরণ দিছে দেখো, উদাহরণ দিয়া কইছে, বুঝতে পারছি। তারপরে আছে দেখো স্বাভাবিক সংখ্যা কারে কয়, স্বাভাবিক সংখ্যা হলো গিয়া ন্যাচারাল নাম্বার। তো ন্যাচারাল নাম্বারে সবসময় এন দিয়ে বোঝায়, আমি লিখিয়া দিচ্ছি দেখো এন। তো এন থাকলে মানে বোঝায় সবগুলা ন্যাচারাল নাম্বার, মানে 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 স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, তো প্রাকৃতিক সংখ্যা মানে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা হয়ে যায়। তো প্রাকৃতিকের জায়গায় তোমরা স্বাভাবিকও কইতে পারো। কইবা কি তা যে স্বাভাবিক সংখ্যা হলো সেই সংখ্যা, সমস্ত সংখ্যা যা গণনা শুরু করার জন্য ব্যবহার করা হয়, মানে গণা শুরু করার লাগে ব্যবহার করা হয়। আমরা কোনো কিছু গণার লাগে কি তা জিরো গণে নি? আমি যদি এক টুকরি আপেল আছে এবং আপেলগুলা গণ, আমরা কই থেকে শুরু করি? 1, 2, 3 জিরো থেকে গণে নি না। এই কারণে কইছে যে সংখ্যাগুলো আমি প্রথমে সংখ্যা দিয়ে কিতা কইছিলাম যে 1 থেকে শুরু হয়, মানে গণার লাগে, যে কোনো কিছু গণার লাগে যে সংখ্যাগুলো ব্যবহার হয়। তো এগুলা কিতা আছে 1, 2, 3, 4, 5 ইত্যাদি ইত্যাদি, মানে ডট 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 ডট। প্রাকৃতিক সংখ্যাগুলির মধ্যে শূন্য অন্তর্ভুক্ত না, মানে কিতা কইছে যে স্বাভাবিক সংখ্যাগুলির মাঝে কিতা থাকে না, শূন্য অন্তর্ভুক্ত থাকে না। শূন্য মানে জিরো থাকে না, বুঝতে পারছি। যেমন উদাহরণ দিছে যে 1, 2, 3, 4, 5, 6 ইত্যাদি 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 ইত্যাদি। ঠিক আছে, পরে আছে দেখো পড়াশোনার এনজয় করো, মজা করিয়া পড়ো, তারপরে দেখবা ভেরি ইজি, ম্যাথস ইজ ভেরি ইজি। হ্যাঁ, তো এখানে কিতা আছে যে পূর্ণ সংখ্যা কিতা, পূর্ণ সংখ্যার ইংলিশে কয় হোল নাম্বার, যারা সবসময় কিতা দিয়ে বোঝায় ডব্লিউ দিয়া, হোল নাম্বার। তোমরা লিখিয়ে রাখবা নোটগুলা। পূর্ণ সংখ্যা হলো প্রাকৃতিক সংখ্যাগুলির সঙ্গে শূন্য যোগ করা হলে যা পাওয়া যায়। পূর্ণ সংখ্যা কিতা করছে প্রাকৃতিক সংখ্যা মানে স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা আসলে 1, 2, 3 ডট 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 ডট, এগুলো লয়ে কিতা যোগ করলে পাওয়া যায় শূন্য। কিতা করছে দেখছো নি, যে প্রাকৃতিক সংখ্যাগুলির সঙ্গে শূন্য যোগ করা হলে যা পাওয়া যায় তারে কিতা হয় পূর্ণ সংখ্যা। তো আমি কইছিলাম না যে সব স্বাভাবিক সংখ্যার লগে যখনই জিরো মিলাই দিবা এগুলো কিতা হয় পূর্ণ সংখ্যা, হোল নাম্বার। বুঝতে পারছি। তো আমি বারবার কইতেছি, বুঝাইতেছি, কারণ তোমরা একবার বুঝো, ধৈর্য সহকারে ভিডিও দেখো, তারপরে ভিডিও না দেখলেও চলবো। হ্যাঁ, তোমরা মনে থাকবো এবং তোমরা তোমার লগের তারা প্রশ্ন করতে পারবা, এই তুই কি জানিস নি রে এটা, আমি আমি দেখছি, আমি পড়ছি। তোমরা যারা সম্পর্কে আছে, যারা পড়াশোনার মধ্যে একটু কমজোরি, তার লোক শেয়ার করিও, কারণ তারাও বুঝুক, তারাও হেল্প করুক, তারাও ভালো মার্কস স্কোর করুক। আর পূর্ণ সংখ্যার উদাহরণ দিচ্ছে দেখো 0, 1, 2, 3, যেমন আমার পিছনে আছে লেখা, দেখতে পাচ্ছ দেখো 1, 2, 3 ইত্যাদি। বুঝতে পারছি। এখন চলো আমরা অনুশীলনীতে হেঁটে হেঁটে চলে যাই। কিতা কইছে দেখো, প্রথম সংখ্যা কিতা কইছে অনুশীলনীর মধ্যে প্রথম আছে যে অনুশীলনী 1.1 1 নম্বর কইছে 5 ও -13 এর মধ্যে কয়টি অখণ্ড সংখ্যা আছে। 5 আর -13 এর মধ্যে কয়টা অখণ্ড সংখ্যা, এখন আশা করি তোমরা বুঝে লইছো যে সংখ্যা রেখা লেখলে তো ফাইলেই বা কয়টা। তো দেখো আমি করিয়ে দেখাই। তো এটার আনসার তোমরা একটা সুন্দর করে সংখ্যা রেখা লিখবা। যেহেতু আমার কাছে স্কেল নাই, আমি তো বোর্ডের মধ্যে এমনি হাত দিয়ে লিখতেছি ফ্রি হ্যান্ডে। ঠিক আছে, তো সুন্দর করে তোমরা লিখবা। মনে করো এটা একটা অখণ্ড সংখ্যা আমি লিখলাম। কিতা কইছে প্রশ্ন, 5 এবং -13 এর মধ্যে কয়টা অখণ্ড সংখ্যা আছে। তো -13 কইবা জিরোর কোন দিকে, বাম দিকে। 5 কইবা 5 একটা ধনাত্মক সংখ্যা 0 ডান দিকে। তো 0 ডান দিকে দেখো মাত্র 5 আছে, তার মানে 5 পর্যন্ত লিখতাম। তো আমি জিরোটা একটু ডান দিকে সরাই দিলাম। তো 0, 1, 2, 3, 4, 5 এই সংখ্যা রেখাটা তোমরা সুন্দর করে লিখবা। হ্যাঁ, আর এখানে লিখবা -1, -2, -3, -4, -5, -6, তারপর লিখবা -7, -8, -9, -10, -11, -12, -13। তো -13, -12, -11, -10, -9, -8, -7, -6, -5, -4, -3, -2, -1 লেখা আছে। সুন্দর করে পেন্সিল দিয়ে লিখবা এবং উপরে কিতা লিখবা সমাধান লিখবা। যেহেতু আমি লিখছি না ইংলিশে হইলে কিতা লিখলাম না সলিউশন। ঠিক আছে, তো এটা লিখবা সমাধান। তো সমাধান লিখিয়ে এটা লিখবা, লিখিয়ে সেটা এখন দেখো কয়টা সংখ্যা আছে। কার মাঝে কইছে 5 আর -13 এর মাঝে,
মাইজে কইছে মাইজে তার মানে কিতা আজকে আমি যদি আমার 2 হাতের মাইজে কি আছে তো আমি 2 হাত গণার ধর্ম নেই এই 2 হাত গণার ধর্ম নেই না তো 2 হাত গণার ধরতাম না মানে -5 আর -13 রে আমি গণার ধরতাম না আমি মাইজে কিতা আছে দেখো তো এখানের মধ্যে 5 আর -13 ভুলে যাও এখানে কিতা কিতা আছে একটা আমি কালার চেঞ্জ করে দেই কালার কোথায় গেল কালার কাজ করছে না আচ্ছা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11টা 12টা 13 14 15 16 17 কয়টা পাইছি 17টা তোমরা অতএব দিয়ে লিখবা কিতা লিখবা যে 5 এবং -13 এর মধ্যে প্রশ্ন জেলা জেলা কইছো নলা হলা লিখি লইবা এর মধ্যে মোট 17টি অখণ্ড সংখ্যা আছে তোমরা ভিডিওটা পজ করে লিখে লইবা ঠিক আছে অখণ্ড সংখ্যা আছে বুঝতে পারছি এখন সংখ্যা রেখাটা সুন্দর করে লিখবা ঠিক আছে পরবর্তী প্রশ্নটা কিতা আছে দেখো প্রশ্নটা কইছে পরবর্তী প্রশ্ন আমার চেঞ্জ করতে লাগবে কালার নাইলে বোঝা যেত না কইছে 2 নম্বরে যে 13 ও -13 এর মধ্যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা দুটো লিখো বুঝতে পারছো নি প্রশ্ন আবার পড়ো আমি দেখিও প্রশ্ন না বুঝলে আবার পড়বা প্রশ্ন না বুঝলে আবার পড়বা মানে কিতা কইছে এখানে যে বৃহত্তম ও ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা দুইটা লেখো বৃহত্তম মানে সবথেকে বড় ক্ষুদ্রতম মানে সবথেকে ছোট তো বৃহত্তম আর ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা কি হইতে পারে চলো আমরা দেখে লাই কার মধ্যে আবার ফোন এসেছে রে তো এখানে লিখবা আমি এখানে একটা সংখ্যা রেখা লিখি সংখ্যা রেখা কেন লিখতেছে তোমরা লেখার দরকার নাই বা লিখতেও পারো লিখলে একটু সুন্দর হইব সমাধানটা একটু ভালো হইব তোমরা এখানে সমাধান দিয়ে লিখে লইবা ঠিক আছে সমাধান কত নম্বরের সমাধান এটা 2 নম্বরে কইছে যে 13 ও -13 এর মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা 13 আর -13 তো আমি যদি 0 মাইজে দেই ডান দিকে বাম দিকে কিতা লিখি ঋণাত্মক সংখ্যা মানে নেগেটিভ ঋণাত্মক সংখ্যাগুলো কি দিব -13 আছে লাস্টে আর একদম ডান দিকে কিতা আছে 13 আছে তো তোমরা মাইজে যে সংখ্যাগুলো থাকবো স্কেল দিয়ে সুন্দর করে মাপিয়া এগুলো লিখে লইবা এখানে 1 এখানে 2 এখানে 3 এখানে 4 তো দেখো সংখ্যাগুলো আমি লিখে লাইছি তোমরা লাগি তোমরা এরকম সুন্দর করে লিখবা যেরকম আগেরটা দেখাইছি তো এইলাখান লিখিয়া তোমরা একটা জিনিস লক্ষ্য করিয়া দেখো এখানে কিতা কইছে যে 0 1 2 ডান দিকে আছে কিতা 13 আমার প্রশ্ন কিতা কইছে যে 13 ও -13 এর মধ্যে বৃহত্তম তো সবথেকে বড় সংখ্যা কিতা হইব তোমরা একটা জিনিস তো জানোই যে 2 বড় না -2 বড় মনে করো এটা +2 মানে খালি 2ও দেওয়া যায় তো আমি যদি কই 2 বড় না -2 বড় তোমরা কোনটা বড় কইবা যেটা তোমার হাতে থাকে এটা না নাই তো হাতে আছে কত 2 আছে তো 2 বড় তার মানে +2 বড় ঠিক এইরকম আমি যদি কই 13 বড় না -13 বড় 13 বড় না -13 বড় তো সবাই কইব কিতা যেটা হাতে আছে -13 মানে কিতা আমি ঋণ করছি আমি আগে কইছি তোমরা তো ঋণ -13 মানে ঋণ করছি তো যদি ঋণ করি তো কেউ না কেউ দিতে লাগবে তার মানে দিতে লাগবে মানে আমার রুজি করতে লাগবে তো রুজি করে মানে আমার দেওয়া তো দেওয়া হইলে আমার লস হয় কিন্তু আমি 13 টাকা আমার হাতে আছে তার মানে কেউ কাছে ঋণ না থাকলে আমার হাতে থাকবো তো আমার লাভ না নেই তো বড় কোনটা আমার লাগি 13 বড় তো এই কারণে আমি কইতে পারি 13 বড় এবং -13 কত হইব ছোট ঠিক একই রকম আমি যদি কই যে -13 বড় না -14 বড় তো 14 টাকা রুজি করলে 13 টাকা দিলে হাতে থাকবো নি থাকবো কত 1 টাকা আর 14 টাকা রুজি করলে 14 টাকা যদি দিতে লাগে হাতে থাকবো নি থাকতো না তো যারে দিলাইলে পরে আমার হাতে থাকে এটা আমার বড় তো বড় কে হইব -13 ঠিক না তো এখানের মধ্যে দেখো এটা আছে -13 আর এখানে আছে কিতা 13 এর মধ্যে কইছে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা এর মধ্যে কইছে তোমরা বুঝিও কিন্তু আমি যদি আগেও কইছি যে যদি 2 হাতের মাইজে কতটা আমার আপেল আছে আমি যদি কই আমি কিতা 2 হাত গণমো নি 2 হাতের মাইজে থাকা গণমো তো এখানে সংখ্যাগুলোর মধ্যে কইছে মধ্যের ভালো করে দেখিও মধ্যের মানে মাইজের তো মাইজের মাঝে কিতা আছে সবথেকে বড় সংখ্যা কিতা হইব সবথেকে বড় সংখ্যা হইব 12 কেন হইব কারণ 12 টাকা ধনাত্মক সংখ্যা তো 12 টাকা আমার হাতে আছে কারণ 13 তো আমি লইতাম না কারণ মাইজে কইছে 12 আর সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা কিতা হইব ক্ষুদ্রতম সংখ্যা হইব গিয়া 0 হইব নি না কেন হইতো না কারণ 0 এমন একটা সংখ্যা যেটা ধনাত্মক না ঋণাত্মক না তার গুরুত্ব অতটুকু নাই কেন নাই কারণ আমি যদি 0 এর আগে প্লাস দেই তো প্লাস মানে কি হাতও আছে তো হাতও 0 আছে 0 কোনো সংখ্যা নেই আমি ধর্ম নিই যে 0 আছে আমি যদি আমার কাছে 0 টাকা আছে কেউ কইব নি মানুষ হাসবো ঠিক একই রকম আমি যদি 0 এর আগে মাইনাস চিহ্ন দেই তার মানে ঋণাত্মক তো আমার কাছে 0 টাকা ঋণ আছে তো 0 টাকা ঋণ হলে মানুষ কবে তোর কাছে ঋণই নাই তো 0 টাকা ঋণ করার দরকার কিতা তো 0 টাকারে হাতও আছে খোয়া ঋণ আছে খোয়া কোনো
অর্থই নাই, যার কারণে আমি কইতে পারি এই কারণে তো কইছিলাম না শূন্য এমন একটা সংখ্যা যেটা ধনাত্মক হয় না ঋণাত্মক হয় না, এই কারণেই। ঠিক আছে, তো যার কারণে আমি কিতা করবো এখানে কইছে কিতা 13 আর -13 এর মধ্যে সবথেকে বড়, তো 13 আর -13 এর মধ্যে 13 তো লইতে পারি না, তো এদিকে লইব সবথেকে বৃহত্তম সংখ্যাটি হবে 12, আর নিচে সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা হইব, ক্ষুদ্রতম সংখ্যা যেটা আমার দিতে লাগবে আমার লাগে সবথেকে ছোট কোনটা হইব -12, এদিকে হইব -12, এখানে 12 আমি লিখছি না, -12 লিখবা। ঠিক আছে, তো কেমনে লিখবা আমি লিখিয়া দিলাই, তোমরা লিখবা 13 সংখ্যা রেখাটা আগে লিখবা আগে যেরকম লিখছি, এবং -13 এর মধ্যের সবচেয়ে বৃহত্তম সংখ্যাটি হলো, সবচেয়ে বৃহত্তম সংখ্যাটি হলো, তোমরা লিখবা কত লিখবা 12। ঠিক একই রকম আবার নিচে কমা কমা দিলা, তোমরা সব লিখতে লাগবে, আমি যেহেতু শর্টকাট করতেছি। তোমরা লিখবা 13 এবং -13 এর মধ্যে সবচেয়ে বৃহত্তম জায়গা কেটা লিখবা, কেটা লিখবা প্রশ্নের মধ্যে লেখা আছে, কেটা লিখবা ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, কি হলো কত হইব, ক্ষুদ্রতম সংখ্যাটি হবে -12। কারণ কারণ কি, কারণ হইব গিয়া সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা যদি আমি -1 ধরি, -1 সবথেকে বড়, কারণ আমার হাতও থাকবো, আর ছোট কি আমার হাতও থাকতো না, তো 12 টাকা রুজি করলে আমার 12 টাকা দিলে হাতে থাকবো নি, না এটা হলো -12। বুঝতে পারছি। পরবর্তী প্রশ্ন কিটা আছে, খুব মজার, মজা লাগে না, লাগে, আশা করি লাগে সবারই। প্রশ্ন কইছে দেখো, কইছে নিচের অখণ্ড সংখ্যাগুলো সংখ্যা রেখায় বসাও। এখানে সংখ্যা রেখা কয়েকটা দিয়ে দিছে, -6, -4, -10, -5, -1। ঠিক আছে, -6, 4, -1, -10, 5। তো কিতা হইতে পারে এখানে -6, 4, -10, 5 আর -1, আমি ব্ল্যাক স্ক্রিনের মধ্যে লিখি, কিতা আছে -6, -10, 4, আবার ভুলে গেলাম, -6, 4, -10, 5, -1, -6, 4, -10, 5, -1। এই সংখ্যাগুলো কমা কমা দিয়ে দিছে। তো কমা কমা দেওয়ার কথার অর্থ হইল এটাই যে সবগুলা সংখ্যারে তুমি কিতা করো, একটা সংখ্যা রেখায় দেখাইতে পারবা। আর যদি এখানে 1 নম্বর দেওয়া হইতো -6, তার মানে কিতা করতে লাগলো হয় আলাদা আলাদা সংখ্যা রেখা লিখতে লাগলো হয়। ঠিক আছে, তো সবগুলা একটা সংখ্যা রেখা যদি তোমরা যদি পরীক্ষার মাঝে ডাউট থাকতে পারে যে আমি কিতা আলাদা আলাদা লিখিয়া দিতাম নি, যদি আলাদা আলাদা লিখিয়া দাও তবুও শুদ্ধ, আর যদি এক জায়গায় লিখিয়া দাও তবুও শুদ্ধ। তো আমি এক জায়গায় লিখিলাই আমি সমাধান দিয়া, এটা কত নম্বরের সমাধান তোমরা তো জানোই। তো লিখে লইবা এখানে একটা সংখ্যা রেখা সুন্দর করিয়া, খুব সুন্দর হয়েছে আমার রেখার সংখ্যা রেখাটা, বাস আমি লিখলাম। এখানে কত আছে তোমরা দেখিও, মাইনাসের দিকে ঋণাত্মক সংখ্যার দিকে কত যেতে লাগবো -10 পর্যন্ত, আর ধনাত্মকের দিকে কত যেতে লাগবো 5 পর্যন্ত। তার মানে ধনাত্মকের দিকে কম সংখ্যা আছে, তো ধনাত্মকের দিকে কম জায়গা রাখি দিব, শূন্য তো আগে লিখতেই লাগবো, শূন্য ডান ডান দিকে এরকম স্কেল দিয়া মাপিয়া পেন্সিল দিয়া সুন্দর করে লিখবা। হ্যাঁ, আমি লিখে লাই 1, 2, 3, 4, 5, 6, 7, যেহেতু অনেক জায়গা আছে আমি লিখে নিলাম। এদিকে ওইদিকে লিখবা -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -9, -10, -11। আমার কতক্ষণ লাগে -10 লাগে, তো আমি এদিকে জায়গা থাকলে তোমরা লিখিয়া দিবা, সুন্দর হইব। জায়গা খালি রাখবে না, বৃষ্টি লাগে না খালি জায়গা থাকলে। -1, -2, -3, -4, -5, তারপরে আছে -6, তারপরে -7, তারপরে -8, তারপরে -9, তারপরে -10, তারপরে -11, তারপরে -12, জায়গা থাকলে আরো লিখবা -13, তারপরে -14। আমার এটা সংখ্যা রেখাটা দেখতে এত সুন্দর না বিশ্রী লাগে, কারণ হলো আমি না স্কেল ব্যবহার করতেছি, না আমার লেখার বোর্ডটা ঠিক ব্যবহার করতেছি। ঠিক আছে, যার কারণে একটু সমস্যা হইব। তো তোমরা এক কাজ করবা, যদি আলাদা আলাদা তুমি খো যে -6 এর লাগে একটা সংখ্যা রেখা লিখতাম, তো একদম মাথার জিরো দিলেই ভাই, এদিকে দিলে ভাই -1, এদিকে দিলে ভাই -2, এদিকে দিলে -3, আর সংখ্যা রেখাটা একটু লম্বা করে এদিকে তীর দিয়ে রাখি দিবে। ঠিক আছে, -4, -5, -6, তো এইভাবে লিখিয়া ও -6টা এইভাবে গোল করে লিখে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়া আলাদা আলাদা করলে, আর যদি একলগে করো তো এটার মধ্যে সবকিছু গোল করে রাখে দিবা একলগে। -6 কইছে না, তো -6 কই আছে, এটার এরকম গোল করবা একটা। তারপরে কি আছে 4, 4 কি ধনাত্মক না ঋণাত্মক, ধনাত্মক, তো ধনাত্মক দিকে 4 আছে, 4 রে গোল করবা। তারপরে আছে -10, -10 কই আছে -10, -10,
বুঝতে পারছি? তারপরে আছে 5, 5 ধনাত্মক, তো ধনাত্মকের কাছে 5 এর কাছে যাইবা 5। তারপরে আছে -1, ওই যে -1 পাই লইছি। বুঝতে পারছি? তো তোমরা যদি আলাদা আলাদা লেখো, যেরকম উপরেরটা আমি দেখাইছি এরকম লিখবা। ঠিক আছে? যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাইবা। তারপরে একদম সোজা না? একেবারে সোজা। তারপরে কিতা কইছে দেখো। কইছে যে 4 নম্বর, যে -15 থেকে বড় 5টি ঋণাত্মক অখণ্ড সংখ্যা লিখো। কিতা কইছে -15 থেকে বড় 5টা ঋণাত্মক অখণ্ড সংখ্যা। -15 থেকে 4 নম্বরের সমাধান। 4 নম্বর দিয়া সমাধান। তোমরা দেখো তো আমি একটা সংখ্যা রেখা লিখি। -15 থেকে বড় 5টা ঋণাত্মক অখণ্ড সংখ্যা কিতা হইতে পারে? প্রশ্ন কিতা কইছে? ঋণাত্মক কইছে, ধনাত্মক না। -15 থেকে বড়। তো -15 কইছে, আর কোনো ধনাত্মক সংখ্যা তো নাই, তো আমি একদম ডাইন ধারে আমি 0 দিলাম, কারণ ডাইন ধারে আমার ধনাত্মক সংখ্যা লেখার দরকার নেই, প্রশ্ন তো নাই। তো আমি লিখবো এখানে -1, -2, তারপরে তো দেখো সাইন আমি লিখে লাইছি সংখ্যা রেখার মাঝে সংখ্যাগুলা। কতখান কইছে? -15, তো ঋণাত্মকের দিকে লিখছি। এখন প্রশ্ন কইছে কিতা? -15 থেকে বড় হইতো। তা আমরা জানি কিতা? আমরা জানি কিতা জানি? অবশ্যই জানি যে -2 বড় না 2 বড়? কোনটা বড়? -2 বড় না 2 বড়? -2 মানে ঋণ 2 টাকা দিতে লাগবো, আমার হাতে 2 টাকা থাকবো, এটা তো 2 বড়, ঠিক না? ঠিক এরকম আমি যদি -2 বড় না -5 বড়, অনেকে কইব ওরে বাবা 5 বড়, তো 5ই বড় হইব না। এটা কইছিলাম যে যে টাকাটা আমার ঋণ বেশি আছে, যেটা এটা আমার লাগে ছোট, ঋণ বেশি আমার লাগে ছোট। কেন কে লাগে ঋণ বেশি আমার লাগে ছোট? ঋণ বেশি আমার লাগে ছোট কথার অর্থ এটাই যে যদি আজকে 10 টাকা ঋণ, আমি যদি 5 টাকা ঋণ করি, তো 5 টাকা উপার্জন করে 5 টাকাই দিলে মা তো থাকবো নি না। কিন্তু এই জায়গায় যদি আমি 2 টাকা ঋণ করি, তো 5 টাকা উপার্জন করি, তো 5 টাকা উপার্জন করলে 2 টাকা ঋণ করলে আমার কাছে আরো 2 টাকা দিলাইলে আরো কত থাকবো? 3 টাকা থাকবো। যদি 3 টাকা থাকে, তার মানে 3 টাকা আমার হাতও আছে, আমার লাগে 3 টাকা বড় না নি? তো কে বড় হইব? কে বড়? যারে কম দিতে লাগবে ঋণ, তো -2 বড়। ঠিক আছে? তো এরকম কইছে -15 থেকে, তার মানে আমি কইতে পারি, বা শর্টকাটে দেখলে আগে যেরকম কইছিলাম যে জিরোর ডাইন ধারে যে সংখ্যাগুলো যত দূর যাইবে কিতা হইব? বড় হয় ডাইন ধারে গেলে, আর জিরোর বাম দিকে যত দূর যাইবে সংখ্যা ছোট হয়। তো আমরা কইছে কিতা? -15 থেকে বড়, তো -15 থেকে বড়, তার মানে -15 জিরো থেকে সব থেকে দূর, তার মানে -15 সব থেকে ছোট। তো তার বড় কি হইতে পারে? -14 হইতে পারে, -13 হইতে পারে, -12 হইতে পারে, ঠিক না? তো তোমরা অতএব দিয়া সংখ্যা রেখাটা লিখে লিখবা যে -15 এর চেয়ে ছোট, না সরি, কিতা কইছিল? বড় 5টি ঋণাত্মক অখণ্ড সংখ্যা হলো। কি হতে পারে অখণ্ড সংখ্যা? আমি লিখবো -14, -13, -12, -11, -10, -9। দেখো কয়টা লিখলি? 6টা লিখলি। 6টা আমার লেখার দরকার নাই। আমি কিতা করবো? আমি ইরেজার লইমু, লইয়া একটা মিটাই দিমু। আর এটার আগে আমার লিখতে লাগবে, একদম লাস্টেরটার আগে কিতা লিখতে লাগে? তোমরা জানো যে কোনো সংখ্যা সিরিয়ালে লিখলে পরে একদম লাস্টেরটার আগে আমরা লিখতে লাগে এবং। লাস্টের সংখ্যাটা লেখার আগে লিখবো এবং মাইনাস কত? 10। তো 1টা 2টা 3টা 4টা 5টা ঋণাত্মক বড় অখণ্ড সংখ্যা হয়ে গেছে। বুঝতে পারছি? এটা হচ্ছে 4 নম্বরের সমাধান। তারপরে আমরা 4 নম্বর তো সমাধান কমপ্লিট হয়ে গেল। তারপর 5 নম্বর যেটা হয়েছে দেখো। 5 নম্বর শুদ্ধ না অশুদ্ধ। ওই যে আগে অখণ্ড সংখ্যা দেখো, আমি যতটুকুই না পড়াইছি বা যতটুকুই পড়ছি, আমরা পরিশ্রমের কিন্তু মূল্য আছে। পরিশ্রমের মূল্য কেন? কারণ এগুলো তোমরা রেডিমেড আমি যদি কই দিই এটা শুদ্ধ, এটা অশুদ্ধ, এটা শুদ্ধ, এটা অশুদ্ধ, তা তোমরা কইবা শুদ্ধ অশুদ্ধ শিখিলে মুখস্থ করলে, কিন্তু পরীক্ষার যদি দেয় একটু ঘুরাই দিলে, তখন তোমরা কি করবা? কারণ প্রত্যেকটা সমস্যার সমাধান তোমার কাছে থাকা উচিত। তোমরা জানো না কেন অঙ্ক কঠিন লাগে? অঙ্ক কঠিন লাগার কারণ এটাই, আমরা আর ধৈর্য নাই। তো একটু ধৈর্য রাখো, এবং আমি কথা দিচ্ছি ধৈর্য যদি রাখো এটার ফল পাইবা। ঠিক আছে? খুব ভালো ফল পাইবা। রেজাল্ট যখন ভালো হইব না নি, তোমরা মা বাবা খুব খুশি হইব, তোমরা শিক্ষক খুশি হইব, স্কুলের নাম অর্জন হইব। তো তোমরা ভালো হইলে শিক্ষকেও তোমরা বুঝাইবে, ভালো আদর করবো, যত্ন করবো, ক্লাসে গেলে জিজ্ঞাসা করবো। এমনি তোমরা জিগাই নি, তোমরা দেখিয়েছেন, তোমরা তো যাও স্কুলে, শিক্ষকের জিগাইব না তোমরা যদি কিছু না দাও, আইসে আর গেছে, আয় আর যায়, যাও যাইতে দাও আইতে দাও। তোমরা একটু দেখিও, মনোযোগ দিয়ে দেখিও, শিক্ষকের যারা ক্লাসে ঢুকে সব শিক্ষকই চায়, সব ম্যাডামে স্যারেই চায় যে তোমরা পড়ো, কিন্তু তোমরা মনোযোগ যদি না দাও, তোমরা গুরুত্ব দিত না, ওই আর বোর্ডও লেখি এই ছাপ তুলো রে, তুলিয়া যাইব গিয়া, ক্লাস টাইম করিয়া যাইব গিয়া। তো এই কারণে
তোমরা একটু মনোযোগ দাও, মনোযোগ দিলে এটার অনেক ফল আছে, অনেক গুণাগুণ আছে, ঠিক আছে? তো চলো দেখি সমাধান করি। কিতা কইছে? প্রথম প্রশ্নের মধ্যে আমার কইছে যে সত্য না অসত্য বলো। তো ধনাত্মক অখণ্ড সংখ্যা গুলোকে স্বাভাবিক সংখ্যা বলে। কিতা কইছে ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলোকে কি কয়? স্বাভাবিক সংখ্যা। আমরা পাইছিলাম না সংখ্যা রেখার মাঝে ধনাত্মক অখণ্ড সংখ্যা কই থাকে? মনে করো এখানে যে জিরো দেই, সংখ্যা রেখার জিরো ডান দিকে থাকে 1 2 3 ডট 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 অসীম সংখ্যক থাকে না? থাকে। তো এই সবগুলা সংখ্যা জিরো তো ধনাত্মক না ঋণাত্মক না, কেড়ে না, আমি কইছিলাম না জিরোর আগে প্লাস দাও মাইনাস দাও, কোনো অর্থই নাই। জিরো জিরোর মতো বোকা বনিয়া বইতে হয়, কিন্তু জিরোর বহুত পাওয়ার আছে। কেন পাওয়ার? কারণ একের পিছে জিরো লাগলে, মানে একের পিছে মানে কি তা এরকম, মানে যদি এক এখানে থাকে একের পিছে এইদারে যদি জিরো থাকে, আগে জিরো থাকে কোনো মূল্য নাই, কিন্তু একের পরে যদি জিরো যায় গিয়া মূল্য হই না, একরে কত বানাই দেয়, 10 বানাই দেয়, কত পাওয়ার নানি। তো কোনো কোনো জায়গায় তার খুবই শক্তি, কোনো কোনো জায়গায় তার ভ্যালুই দিই না আমরা। তো ভ্যালু দিমো, মূল্য দিমো, আমরা ফাইমো, দেখবা খুব মজার অঙ্ক, বহুত মজার রে। তোমরা কিতা জানি করো রে, একেবারে মজা। মজা না, মজা লাগে না? লাগবো নিশ্চয়। তো এখানে দেখো প্রথম সংখ্যাটা হচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে। ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা কথার অর্থ এটাই যে ধনাত্মক অখণ্ড সংখ্যা কোনগুলা? জিরো ডাইন্ডারে থাকে। তো জিরো ডাইন্ডারে কি আছে? 1 2 3 ডট 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 সবগুলো সংখ্যা, এগুলোর কি কয়? স্বাভাবিক সংখ্যা। তো নিশ্চয়ই কয়, তার মানে এটা কি হবে? এটা লিখবা তোমরা সত্য। কি লিখবা? সত্য। এই আনসারটা শুদ্ধ হইব। ঠিক আছে, তোমরা হয়তো পড়িয়াই বুঝে লাইছো শুদ্ধ হইব। তারপরে কইছে সব অখণ্ড সংখ্যাই পূর্ণ সংখ্যা। আমি কইছিলাম না সব পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা হইতে পারে, কারণ কারণ এটা হয় যে অখণ্ড সংখ্যার মধ্যে কি থাকে? মাইনাস সংখ্যাও থাকে, আর পূর্ণ সংখ্যার কি থাকে? 0 1 2 3 ডট 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 এরকম থাকে। কিন্তু অখণ্ড সংখ্যাত -1 আছে, -2 আছে, -3 আছে, তো সারা মিলাই গিয়ে অখণ্ড সংখ্যা হয়। তো সারা মিলিয়ে যদি অখণ্ড সংখ্যা হয়, আমার প্রশ্ন কইছে সব অখণ্ড সংখ্যাই পূর্ণ সংখ্যা, কিন্তু পূর্ণ সংখ্যা তো কই থেকে শুরু হয়? 0 1 2 3 ডট ডট। তো এই সবগুলো সংখ্যারে আমি পূর্ণ সংখ্যা কইমো, কিন্তু এই ওই যে সব অখণ্ড সংখ্যা যেখানে মাইনাস আছে এগুলো হইব না অখণ্ড পূর্ণ সংখ্যা? হইতো না। তার মানে এটা কি দিতে হইব? এটা কি হইব? এটা হইব মিথ্যা। ঠিক আছে, কেটা কইমো? মিথ্যা। মানে সত্য না অসত্য কইছে, তো মিথ্যার জায়গায় তোমরা অসত্য লিখতে পারো। তারপরে কইছে সংখ্যা রেখা শূন্য এর দুই দিকে অসীম পর্যন্ত বিস্তৃত। অসীম পর্যন্ত মানে কিতা? অসীম পর্যন্ত মানে কিতা? ওই যে কইছিলাম সংখ্যা রেখার মধ্যে যদি বসাই যে কোনো একটা সংখ্যা রেখা, মনে করো আমি যে সংখ্যা রেখা লিখি, এটার মাঝে জিরো দিলে ডান দিকে অসীম সংখ্যক লেখা যায়, বাম দিকে অসীম সংখ্যক লেখা যায়। এর লাগি কইছে অসীম পর্যন্ত বিস্তৃত। তার মানে এটা কিতা বোঝায়? এটা শুদ্ধ বোঝায়। শুদ্ধ না? তো আমরা কিতা লিখবো? এটা সত্য। ঠিক আছে, এটা তোমরা লিখে রাখবা সত্য। আমি তো এমনি ডাইরেক্ট আনসার দিয়ে দিতে পারতাম, তা তোমরা বুঝাইয়া দিই, কারণ পরীক্ষার প্রশ্ন এলে বা তোমরা যদি কেউ জিজ্ঞাসা করে যে জানো নি এটা, জানি, কেন জানতাম না? অঙ্ক এখন থেকে আমি ভালো, তোমরা হইতে পারো খারাপ, আই ডোন্ট কেয়ার। এরম গিয়া কইবা ছাত্ররা তোমরা লগের। কেন ভালো? কারণ আমি পাইছি একটা ভিডিও, স্যার এখানে পড়ায়, বহুত মজা করে পড়ায় এবং বহুত মজা লাগে পড়তে। জিরো ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা গুলোকে নিয়ে পূর্ণ সংখ্যা সংগ্রহটি গঠিত। তো পূর্ণ সংখ্যা কই থেকে শুরু হয়? 0 1 2 3 ডট 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 এই সবগুলো সংখ্যারে পূর্ণ সংখ্যা হয়। কিন্তু আমার প্রশ্ন কইছে জিরো ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাগুলো নিয়ে। ঋণাত্মক অখণ্ড সংখ্যা কোনটা? যেগুলোর আগে মাইনাস আছে। তার মানে তোমরা হয়তো বুঝে লিছো এই সবগুলো সংখ্যারে কইছে কিতা? পূর্ণ সংখ্যা হয়। হয় নি? আমরা কিতা পড়ছি অত সময়? হ্যাঁ, কওয়া হয় না। কেন হয় না? ঋণাত্মক অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা তাই না? পূর্ণ সংখ্যা খালি 0 1 2 3 ডট 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 অসীম সংখ্যক সংখ্যা গণলে শেষ হইতো না। তো আমরা কইতে পারি এটা কিতা কইতে পারি? এটা একটা মিথ্যা কথা। মিথ্যা কথা মানে অসত্য। ঠিক আছে, তারপর আছে যে যদি a প্লাস b সমান 0 হয় তবে তাদের একটি অন্যটির যোগাত্মক বিপরীত। একটি অন্যটির যোগাত্মক বিপরীত কথার অর্থ কিতা? কথার অর্থ হচ্ছে এটাই যে আমরা জানতে লাগবো যে যোগাত্মক বিপরীত আসলে কিতা। তো যোগাত্মক বিপরীত কিতা তোমরা আমি কয়ে দিই, ভেরি ইন্টারেস্টিং, বহুত মজার। একটা আছে যোগাত্মক অবেদ, আর একটা হলো যোগাত্মক বিপরীত। একটা হইব গুণাত্মক অবেদ আর একটা গুণাত্মক অবেদ বিপরীত। তোমরা হইতে পারো সারে কিতা পড়া খালি অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা ও শিখলাম, ও অত মজা করে শিখলাম, এখন আবার ওটা নতুন শিক্ষা লাগে। শিক্ষা লাগতো না নর্মালি এমনি আমরা, মনে করো তোমরা ভাই বোনের নাম যাও, আর কিছু হইতাম না। চলো দেখো আমি কিতা কইছি যোগাত্মক, প্রশ্নের মধ্যে কিতা কইছে যোগাত্মক বিপরীত। যোগাত্মক বিপরীত কিতা জানতে লাগবে। যোগাত্মক বিপরীত কথার অর্থ হলো গিয়া, বিপরীত বানানটা ভুল, আমি আগে কইতেছি বৈরস্যইকার রয় দীর্ঘইকার হইব। ঠিক আছে, তো আমি ভুল, দেখো মানুষ মাত্রই ভুল হয়। আমি তো মানুষ, আই এম নট এ মেশিন। এম আই লুক লাইক এ মেশিন?
এম আই লুক লাইক এ নর্মাল হিউম্যান বিং লাইক ইউ, তোমাদের মতো একজন মানুষ, ঠিক না? যার কারণে মানুষ মাত্র ভুল হয়, তো আমি আগেই ভুল স্বীকার করছি, লেখার সময় ফ্লোতে লিখে লাইছি। তো যোগাত্মক বিপরীত কিতা? যোগাত্মক বিপরীত হইল এমন দুইটা সংখ্যা যোগ করবায়, এমন দুইটা সংখ্যা যোগ করবায়, ঠিক আছে, যে দুইটা সংখ্যা যোগ করলে সবসময় আনসার জিরো আইতো। ওরে বাপ রে, এটা আবার কিতা? অত কঠিন? কঠিন কিছু না রে বা, দেখো একটা জিনিস লক্ষ্য করিয়া, যদি -2 থাকে আর +2 থাকে, এই দুইটা আমি যোগ করলে কিতা পাইমো? জিরো পাইমো। কেন জিরো পাইমো? বুঝলাম না। 2 এর আগে কিছু নাই মানে প্লাস আছে, তার মানে এটা প্লাস চিহ্ন, তার মানে 2 টাকা হাতে আছে। আর এই 2 এর আগে কিতা আছে? মাইনাস আছে। মাইনাস মানে ঋণ। তো 2 টাকা হাতও থাকলে আমি তোর না তারে কইমু যে তুমি বউ 2 টাকা আমি কয়দিন পরে দিই না। আমার কত হলো, আমি ঋণ মুক্ত হয়ে গেলে আমি তো ফ্রি হয়ে যাবো, আমার একটু শান্তিতে ঘুমাইব, ঠিক না? তো 2 টাকা হাতও থাকলে 2 টাকা আমি দিলাইমো, যে 2 টাকা পায়, তো ঋণ 2 টাকা, তার মানে -2 আমার 2 টাকা ঋণ, +2 মানে 2 টাকা হাতও আছে, তো -2 +2 কাটা যায় ক্যান্সেল, তার মানে কত থাকবে? জিরো, ঠিক না? কিন্তু আমার প্রশ্নের মধ্যে হয়েছে কি, তার প্রশ্নের মধ্যে হয়েছে a প্লাস বি যদি জিরো হয়, তাহলে একটা আরেকটার ক্ষেত্রে হইব যোগাত্মক বিপরীত। কথার অর্থ এটাই যে এ যে কোনো একটা সংখ্যা হোক না কেন, বি যে কোনো একটা সংখ্যা হোক না কেন, দুইটার যদি প্লাস করে তাহলে আনসার কত হইব? বিপরীত হইব। মানে মানে জিরো হইব। জিরো হওয়ার কথার অর্থ হইল গিয়ে এটা যে যদি এর থেকে বি যোগ করি, এর লগে বি যোগ করি, তাহলে আনসার জিরো হইব, তার মানে এটা কি হইব? যোগাত্মক বিপরীত, কারণ জিরো হইছে না, আমি কিতা কইছি যে কোনো দুইটা সংখ্যা যোগ করলে কিতা হইতো? জিরো হইতো। তখন প্রশ্ন হলো কোন দুইটা সংখ্যা হলে জিরো হইব? যেমন -3 +3 করলে জিরো হইব, হয় না? কারণ 3 টাকা ঋণ, 3 টাকা হাতে আছে, কাটি দিলাম, কেটে যাও, দিয়ে দিয়ে দিলাম, হাতে জিরো রইল। জিরো 3 টাকা রুজি করছিলাম, 3 টাকা ঋণ করছিলাম, তার যেখানে পাইছি রাস্তাতে পাইছি দিয়াই গেছে, আমি ঘরে গেছি, তো আমার ঋণ নাই আর, ঠিক না? তো এইরকমই আমি কিতা করতে পারি যে -3 + 3 যোগ করলে, তো এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, একটা লিখছে -3 আর একটা +3, কথার অর্থ কি তা সেম সেম সংখ্যা, একই সংখ্যা। অর্থাৎ আমি যদি কই -2 যোগাত্মক বিপরীত কি, কারণ যোগাত্মক বিপরীত কি হয়? যোগ করলে কত হইতো? জিরো হইতো, তো জিরো তো হইব না, তার মানে আমি -2 যোগাত্মক বিপরীত কমো +2, মানে খালি 2, আর যদি খালি 2 থাকে আমি তার যোগাত্মক বিপরীত কমো -2। বুঝতে পারছি নি? আশা করি বুঝতে পারছি। তো আমার কি হয়েছে, প্রশ্ন হচ্ছে যে কোনো একটা সংখ্যা a প্লাস বি যদি হয়, তার যোগ করলে যদি জিরো হয়, তাহলে এটা একটা যোগাত্মক বিপরীত। কইছে না প্রশ্ন? কইছে না? যেমন a প্লাস বি সমান জিরো হয়, তবে তাদের একটি অন্যটির কি হইব? যোগাত্মক বিপরীত। তার মানে এটা একটা কি হইব? শুদ্ধ। কেন শুদ্ধ? কারণ যোগাত্মক বিপরীত মানে যোগ করলে কি হইব? জিরো হইতে লাগবে, ঠিক আছে? তার মানে আমি লিখবো এটা সত্য। হুম, বুঝতে পারছি। তো আমরা 5 নম্বর পর্যন্ত সমাধান করে লিখছি, আর রয়েছে কয়েকটা প্রশ্ন যেগুলো খুব মজার, চলো সমাধান করি। প্রথম 6 নম্বর প্রশ্নটাই যে আমরা 6 নম্বরে কিতাব আছে, কইছে এক জোড়া অখণ্ড সংখ্যা লেখো যার যোগফলের যেগুলোর দিয়া রোমান 1 কইছে, হ্যাঁ, রোমান 2 কইছে, রোমান 3, রোমান 4, আমরা মোট কয়টা প্রশ্ন দিছে? 4টা প্রশ্ন। তো এই 4টা প্রশ্ন সমাধান করলে প্রথমটা কিতা কইছে, যোগফল কত হইতে লাগবে? -3। তার মানে এমন দুইটা সংখ্যা এখানে আমরা কিতা করতে লাগবো? যোগ করতে লাগবো। যোগ করতে হলে কিতা লাগবো? আনসার হইতে লাগবো -3, ঠিক না? তো একটু বুদ্ধি লাগাই দেখছেন কিতা হইতে পারে। দেখছেন যোগফল -3। তো -3 কোন সময় হইব? যখন আমি দুইজন ব্যক্তি, মনে করো দুইটা সংখ্যা মানে কি, তার দুইজন ব্যক্তিরে ধরে লও, মনে করো একজন ব্যক্তি আছে এ আর একজন বি। এ মনে করো 1 টাকা ঋণ করছে, বি এ মনে করো 2 টাকা ঋণ করছে, তার মানে ঋণ মানে ঋণাত্মক সংখ্যা, ঋণ মানে ঋণাত্মক সংখ্যা, তার মানে দুইজনের ঋণ করছে, তার মানে দুইজনের একটা যোগ করলে দুইজনের কাছে ঋণ মোট কত টাকা ঋণ হইব? দুইজনেরটা মিলাইলে -3 হইব না? তার মানে আমি হইতে পারি না যে এর জায়গায় -1 আর বির জায়গায় -2, তার মানে কত হয়ে যাব? -1 আর -2 মিললে কত হয়? -3। বা বিভিন্নভাবে লেখা যায়, যেমন আমি যদি লিখি যে 5 প্লাস -8, কেতা লিখছি 5 প্লাস -8, 5 প্লাস -8 মানে কিতা? 5 প্লাস -8 তোমরা এটা জিনিস মনে রাখবা, যখন প্লাস আর মাইনাস দুইটা চিহ্ন একলগে লিখতে লাগে তখন বন্ধনী দিতে লাগে। বন্ধনীর মানে পূরণ, বদমাস রুল অনুযায়ী পূরণ হয়। বদমাস রুল মানে বদমাসের নিয়ম অনুযায়ী, তোমরা হয়তো ক্লাস 6 এর মধ্যে ফোর্স হয়ে গেলো, ঠিক না? তো 6 এর মধ্যে ফাইলে যদি না পাও, আমরা বদমাস রুলের লাগে যদি নিয়ম লাগে তোমরা আমার জানাইবা, ভিডিও ডেসক্রিপশনে আমি কয়ে দিব, ভিডিও বানাই দিব তোমরা লাগে, ঠিক আছে? এখানে কইছে যেমন 5 প্লাস কেতা কইছে -8, তো 5 প্লাস -8 মানে বন্ধনী থাকলে বন্ধনীর আগে পূরণ করতে লাগে। তো 5 প্লাস আর মাইনাসের মাঝে কেতা আছে? বন্ধনী, আর বন্ধনীর মানেই হয় পূরণ। আর তোমরা আমি জেনারেল রুল নোটের মধ্যে প্রথমে যে লিখছিলা নোট হিসাবে এটা লিখিয়ে রাখো, আমি কয়ে দিই। প্লাসের লগে যখন পূরণ করবা মাইনাস চিহ্ন, ঠিক আছে, দুইটা প্লাস বন্ধনীর মানে পূরণ, তো এখানে পূরণ আছে, পূরণ চিহ্ন আছে, তো প্লাসে মাইনাসে সব সময় মাইনাস হয়। আর মাইনাসের লগে যখন আবার মাইনাস আর একটা পূরণ করবা তখন হইব প্লাস, কারণ মাইনাসে মাইনাসে আমরা কই প্লাস। ঠিক একই রকম প্লাসের মাইনাসের লগে যখন তুমি কেটা করবা?
প্লাস পূরণ করবা একটু পরে প্লাস পূরণ করবা তখন আমরা কিতা পাইম মাইনাসে প্লাসে মাইনাস হইব ঠিক এরকম প্লাসের লগে যখন তোমরা আরেকটা প্লাস কিতা করবা পূরণ করবা তখন আমরা পাইম প্লাস পাইম ঠিক আছে তো এটা একটা রুল একটা নিয়ম তোমরা মনে রাখবা ঠিক আছে আর এই নিয়মটা কিন্তু তোমরা ক্লাস 10-এ হায়ার সেকেন্ডারিতে যদি তোমরা সায়েন্সে পড়ো ম্যাথস নিয়ে পড়লে এটা নিয়মটা চিরদিন আমরা লাগু হইব তার মানে আমি কইতে পারি প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস প্লাসে প্লাসে প্লাস তো এখানে যে সমাধান করবো আমরা কিতা লিখছিলাম দেখো 5 প্লাস মাইনাস 8 তো আমরা এই অঙ্ক দুইটা সমাধান করতে হলে সংখ্যা দুইটা প্লাস মাইনাস করতে হলে আগে আমার কিতা করতে লাগবে বন্ধনী উঠাইতে লাগবে বদমাসের নিয়ম অনুযায়ী তো বন্ধনী উঠাইলে প্লাসে মাইনাসে কিতা মাইনাস হয় তো 5 মাইনাস 8 হইব তো 5 মাইনাস 8 কত হইব 5 মাইনাস 8 কত হইব এইটার আগে কিতা আছে মাইনাস চিহ্ন তার মানে 8 টাকা ঋণ পাঁচের আগে কিছু নাই মানে প্লাস আছে তার মানে 5 টাকা হাতে আছে আজকে যদি তোমার কাছে 5 টাকা হাতে থাকে আর যদি 8 টাকা কাছে ঋণ আনো আর 8 টাকার মাঝে তুমি যদি 5 টাকা যেটা আছে হাতে ওইটা যদি দিলাও তো হে আর কত পাইব মনে করো এখানে এ আছে এখানে বি আছে এর কাছে 8 টাকার ঋণ আছে হ্যাঁ আর এই 8 টাকার ঋণটা করতে আনছে মনে করো বির কাছ থেকে তো এ বির কাছ থেকে 8 টাকা ঋণ নিছে এ রুজি করছে পরের দিন এ রুজি করছে পরের দিন 5 টাকা তো এ কিতা কইব নি যে বি বন্ধু তুমি 2 দিন পরে নেও টাকা না নিশ্চয়ই দিলাইব দিলে তো হ্যাঁ ঋণ মুক্ত তো 5 টাকা রুজি করছিল 5 টাকা বিরে দিলাইল তো বি আর কত পাইব 8 টাকা ঋণ আনছিল বির কাছ থেকে 5 টাকা দিলাইছে আর কত পাইব 3 টাকা পাইব তার মানে 3 টাকার ঋণ থাকবো না তো ঋণ থাকবো মানে কি তা -3 তোমরা সবাই জানো তো আমি এখানে ঋণ আর হাতে আছে দিয়ে করাইতেছি কারণ এইভাবে যদি করো আমি গ্যারান্টি দিছি কোনো অঙ্ক তোমরা ভুল হইতো না ঠিক আছে তার মানে আমি এটাও লিখতে পারি এই দুই এটা এটা প্রথম 1 নম্বরের সমাধান তো 1 নম্বরের সমাধানের লাগি আমি এইভাবে লিখতে পারি যে 5 প্লাস -8 এটা করলে আমি কত পাইবো -3 পাইবো বুঝতে পারছি তো এরকম ভাবে আমি সমাধান করি যে প্রথমটা কিতা কইছে দেখো যোগফল কইছে -3 বিয়োগফল কইছে -5 তো দেখো আমি করি এখানে আমি ব্ল্যাক স্ক্রিন নেই রোমান 1 এর সমাধান যোগফল কত কইছে -3 যোগফল কইছে -3 তো আমরা লিখমু যে কিতা লিখছিলাম আগে যে -1 প্লাস -2 ঠিক আছে ইজিক্যাল টু কিতা আছে -3 হইব তো আমি এখানে -1 আর -1 এর জায়গায় -1 তো প্লাসে মাইনাস হইব মাইনাস আমরা ওই একটু আগে পাইছি নোটস লেখছো না তোমরা লিখে রাখি দিবা প্লাসে মাইনাস হইলো মাইনাস -2 ইজিক্যাল টু -3 হয় কি না দেখো সাইন তো 1 টাকা ঋণ 2 টাকা ঋণ মোট কত ঋণ হয় 2 টাকা ঋণ 1 টাকা ঋণ 51 মিশায় যদি আমি ঋণ হিসাব করি যে আমার ঋণ কত তো আমি কইতে পারি 3 টাকা ঋণ তো -3 ইজিক্যাল টু -3 এটা হইব কি 1 নম্বরের সমাধান আর রোমান 2 কিতা কইছে রোমান 2 এর মধ্যে কইছে দেখো কইছে যে বিয়োগফল -5 বিয়োগফল -5 কথার অর্থ কিতা বিয়োগফল -5 কথার অর্থ হলো এটা বিয়োগফল -5 হইতো তো বিয়োগফল -5 মানে কিতা বিয়োগফল -5 মানে হলো গিয়া 5 মাইনাস 10 5 মাইনাস 10 5 মাইনাস 10 করলে কিতা হইব বন্ধনী না দিলেও চলবো এখানে লেখো আমি ইরেজার দিয়ে মিটাই দিই আবার লিখে নেই আবার লিখলে হয়ে যাবে দেখো সাইন 5 মাইনাস 10 করলে আমি কত পাইমু 5 মাইনাস 10 করলে এদিকে আছে -5 তো 5 মাইনাস 10 মানে কিতা বোঝায় 5 মাইনাস 10 মানে এটাই বোঝায় 10 টাকা আমার ঋণ 10 টাকার আগে মাইনাস না তো ঋণাত্মক মানে 10 টাকা ঋণ 5 টাকার আগে কিছু নাই মানে প্লাস তো 5 টাকার আগে ধনাত্মক তো 5 টাকা হাতে আছে 10 টাকা একজনে পায় তো আমি কিতা করতে পারি 5 টাকা দিলেই তার মানে আরো 5 টাকা পাইবো মানে 5 টাকা ঋণ আর বাম দিকে -5 বুঝতে পারছি একদম সোজা তো 2 নম্বরের সমাধান কিতা লিখবা এটা লিখে এটা আনসার লিখে লিবা বুঝতে পারছি তার পরবর্তীতে আছে 3 নম্বর প্রশ্নটা যেমন 3 নম্বর কইছে কিতা যোগফল 0 যোগফল 0 কোন সময় হয় তোমরা তো নিশ্চয়ই জানো কিরকম হইব যেমন যোগফলটা হইব যোগফল যখন 0 কইবা এটা কত নম্বরের সমাধান 3 নম্বর তো যোগফল সমান কত হয়েছে 0 যোগফল 0 আমরা এই একটু আগে সত্য মিথ্যা পাইছি যে a + b = 0 হলে এটা যোগাত্মক বিপরীত হয় তার মানে এটা যোগাত্মক বিপরীত তার মানে আমি লিখতে পারি a আর b এর জায়গায় a b তোমরা লিখিও না তোমরা এরকম লিখবা যে -2 + 2 সমান কি হইব 0 বুঝতে পারছো তো তো -2 + 2 তো এক জোড়া অখণ্ড সংখ্যা কত হইব -2 আর একটা +2 তো আমরা লিখতে পারি যে এক জোড়া অখণ্ড সংখ্যা হচ্ছে -2, 2 যার যোগফল কি হইব যার যোগফল আগের যে প্রশ্নগুলো করাইছি এরকমও লিখতে পারো
যার যোগফল সমান হবে 0। বুঝতে পারছি? তারপরে আছে নেক্সট প্রশ্ন আছে বিয়োগফল তো 2। এটা তো একদম সোজা। বিয়োগফল 2 মানে কিটা? বিয়োগফল 2 মানে হলো গিয়া রোমান 4 বিয়োগফল সমানিত 2। তো এটা এরকম লিখতে পারো যে 4 থেকে 2 গেলে কত হয়? 2। একদম সোজা না? বিয়োগফল মানে বিয়োগ। যোগফল করলে কিটা চিহ্ন দিছিলাম? যোগ। তোমরা মনে রাখিও কিন্তু একটা -3 লিখছিলাম, এটা হয়েছিল যোগফল। তো এটা লাগে আমরা কিটা লিখছিলাম? -1 প্লাস -2। ওই যে যোগ চিহ্নটা, এটা কই থেকে আইছে? কই থেকে? ওই যে প্রশ্নত কইছে যোগফল -a, তো এই কারণে যোগ। তারপর এটা আনসার কত আসলো? -3। তারপরে আইছিল আরেকটা বিয়োগফল। বিয়োগফল মানে কত আসলো? -5। তো আমরা এরকম করছিলাম না? 5 - 10। তো ওই দেখো বিয়োগ, এইটা এটা কিতা চিহ্ন? এটা একটা বিয়োগ চিহ্ন। বিয়োগ চিহ্ন। তো বিয়োগ চিহ্ন হইলে আমরা কইছে বিয়োগফল -5, তো 5 - 10 -5 পাইছিলাম না? যোগফল 0। যোগফল মানে ওই যে -2 +2। তো প্লাস চিহ্নটা কই থেকে? যে যোগফল। তো দুইটা মিলায় কিতা 0, কারণ দুইটা ক্যান্সেল যায়। আর 4 নম্বর আমরা পাইছি বিয়োগফল 2। তো বিয়োগফল একবারে সোজা, যে কোনো সংখ্যা থেকে 2 বিয়োগ করে দিলে, 4 থেকে 2 বিয়োগ করলে 2, 8 থেকে যদি 6 বিয়োগ করে কত হইব? 2 হইব। তো যে কোনো একটা সংখ্যা, এক জোড়া অখণ্ড সংখ্যা তোমরা লিখতে পারো। আশা করি বুঝছো। কারণ আমি এই একটা অঙ্করে আমি বিভিন্নভাবে সমাধান দিতে, যাতে তোমরা ডর কি জিনিস অঙ্কর মাঝে না থাকে। ঠিক আছে? চলো পরে আর বেশি এখানে লেট করে লাভ নেই। এখানে হয়েছে কিতা প্রশ্ন কিতা কইছে দেখো 7 নম্বর। আমরা 7 নম্বর কর্ম কইছে এক জোড়া ঋণাত্মক অখণ্ড সংখ্যা লেখো যার যেগুলোর বিয়োগফল কিতা হইতো? 6। এক জোড়া ঋণাত্মক অখণ্ড সংখ্যা হইতো, আবার বিয়োগফল কত হইতো? 6 হইতো। একেবারে সোজা। একটু বুদ্ধি লাগায় দেখো, একটু বুদ্ধি লাগায় এটা সমাধান আমরা করি। এখানে 7 নম্বরের এক জোড়া কিতা হইতো? ঋণাত্মক অখণ্ড সংখ্যা। তার মানে এখানে এমন দুইটা সংখ্যা তোমরা লেখতা যার কিতা কইছে আবার দেখে লাই, যার কইছে যোগ, যেগুলোর বিয়োগফল 6 হইতো। ধ্যান রাখবা বিয়োগফল। ঠিক আছে? তো 7 নম্বর এমন এক জোড়া সংখ্যা লিখতে লাগবো, কিন্তু আবার ঋণাত্মক হইতো, আবার দুইটা বিয়োগ করলে কিতা হইতো? আনসার কত হইতো? আনসার কত হইতো? 6 হইতো। একেবারে সোজা। কি হইতে পারে? তো তোমরা লিখতে পারো। এখানে ভালো করে দেখিও, ভালো করে দেখো, ভালো করে ধ্যান দিয়ে কিতা লিখবা? যদি এখানে লেখো 10, আর এখানে যদি লেখো -16, আর এখানে যদি লেখো 10 মানে -10, কিতা দেখো সাইন? এটা হিসাব করলে কিতা হইব? -10 বিয়োগফল কইছে, এই কারণে এখানে কি আছে? এখানে দেখো সাইন কি আছে? বিয়োগ চিহ্ন। ঠিক আছে? তো মাইনাস, আর কিতা আছে? -16। তো সমান কত আইতে লাগবে? 6 আইতে লাগবে। দেখো সাইন 6 আইনি। এখানে আছে -10, আর মাইনাসে মাইনাসে বন্ধনী, মানে দুইটা চিহ্নের মাঝে বন্ধনী থাকলে আমরা কিতা করছিলাম? পূরণ হয়। তো মাইনাসে মাইনাসে কি হইব? প্লাস হইব। হ্যালো, 11:30। তো মাইনাসে মাইনাসে কিতা হয়? প্লাস হয়। তো আমরা এখানে কিতা লিখে লিখব? প্লাস। তো প্লাস কিতা আইব? 16। ঠিক না? ইজিক্যাল টু কত? 6 আইনি। দেখো সাইন, দেখো সাইন, দেখো সাইন। 10-এর আগে কিতা আছে? মাইনাস চিহ্ন, তার মানে 10 টাকা ঋণ। আর এখানে আছে +16, +16 মানে 16 টাকা আমার হাতে আছে। তো 16 টাকা আমার হাতে থাকলে, 10 টাকা ঋণ থাকলে আমি কিতা করবো? 16 টাকা লইয়া আমার পকেটে লইয়া বই থাকবো, মানে ঘুমাই মন শান্তিতে, আমার ঋণ থইয়া আমি কিতা করবো? 10 টাকা লইয়া যাও। তো লইয়া গেলে আমার হাতে আরো কত থাকবো? 6 টাকা। তো এখানে আইব +16 - 10 মানে 6 = 6। ঠিক না? তো আমার প্রশ্ন কইছিল এক জোড়া লেখতা, তো এক জোড়া কিতা পাইছি? -10 এবং -16। ঠিক আছে? -10 এবং -16, যার বিয়োগফল কিতা হইব? কিতা হইব? 6। তো আমরা লিখতে পারি যে এক জোড়া ঋণাত্মক, দুইটা আবার ঋণাত্মক হইতে হয়েছিল। তো আমরা লিখছি না দুইটা ঋণাত্মক, তখন -10 আর -16 ঋণাত্মক অখণ্ড সংখ্যা, এক জোড়া ঋণাত্মক অখণ্ড সংখ্যা হলো কিতা লিখবো? -10 এবং -16, যার বিয়োগফল, যার বিয়োগফল সমান লিখবো 6। বাস, হয়ে গেল। 7 নম্বর সমাধান হয়ে গেছে। তারপরে আমরা দেখি 8 নম্বর কিতা কইছে। 8 নম্বরে কইছে কিতা যে দুটো অখণ্ড সংখ্যা a এবং b বেছে বের করো যেখানে 1 নম্বরে কইছে a + b ধনাত্মক হইতো, 2 নম্বর কইছে a ≠ b হইতো, আবার 3 নম্বর কইছে a - b = 0 হইতো। তো একবারে সহজ। দেখো প্রশ্ন কিতা কইছে দুইটা অখণ্ড সংখ্যা লিখতাম, একটা a আর একটা b।
এক নম্বর শর্ত হচ্ছে এ প্লাস বি ধনাত্মক হইতো। তো আমরা এক নম্বরের সমাধান করতে হলে কিতা হচ্ছে এ প্লাস বি ধনাত্মক হইতো, কিন্তু এ আর বি দুইটা অখণ্ড সংখ্যা বার করতাম। তো আমরা লিখতে পারি যে যে কোনো দুইটা সংখ্যা, যেমন 5 যোগ 7, 5 আর যোগ 7, 5 আর 7 যোগ করলে কত হইব? 12, নিশ্চয়ই 12 হইব। তো দেখো 5ও ধনাত্মক, 7ও ধনাত্মক, দুইটা যোগ করে আর সংখ্যাও কিতা পাইছি, কিছু আগে কোনো চিহ্ন নাই মানে ধনাত্মক। তার মানে আমরা কইতে পারি এখানে এখানে এ সমান লিখবো 5 আর বি সমান কিতা লিখবো 12। এটা হয়ে গেছে এক নম্বর। মানে কইছে না দুটো অখণ্ড সংখ্যা এ আর বি বেছে বের করো, তো এ আর বি ফাইল নিলাম, এ এখানে 5 ধরছি, বি 12। তোমরা কইতে পারো যে এটা আবার কোন ধরনের প্রশ্ন। এটা এটা এই কারণেই প্রশ্ন দিছে কারণ তোমরা বুঝছো নি, অত সময় যে পড়তেছি আমরা এগুলা বুঝতেছি নি, বুঝিয়া করতেছি নি এটা। তো এ আর বি বার করে লিছি। দুই নম্বরে কইছে কিতা, দুই নম্বরে কইছে এ নট ইকুয়াল টু বি। এ নট ইকুয়াল টু বি মানে যেমন এখানে 5 ধরছে আর একটা 7 ধরছে, তার মানে আমি লিখতে পারি এ নট ইকুয়াল টু বি মানে কিতা, এ নট ইকুয়াল টু বি মানে হইল গিয়া যে 5 বা 7 নট ইকুয়াল টু 5, ঠিক না? যেমন এখানে এখানে 7 হইব, 7 কারণ বি কইছে বি 7। তো 7 আর 5 ইকুয়াল টু না, বা এইভাবে লিখতে পারো যে 5 নট ইকুয়াল টু, আবার 7 লিখে লিখছি, 5 নট ইকুয়াল টু 7। বুঝতে পারছি? 3 নম্বর কিতা হইতে পারে, 3 নম্বরে কইছে কিতা এ মাইনাস বি ইকুয়াল টু আবার 0 হইতো। তার মানে এখানে এ এর জায়গায় এমন একটা সংখ্যা লিখতা, বির জায়গায় এমন একটা সংখ্যা লিখতা, দুইটা মিলিয়া হিসাব করে বিয়োগ করলে কত হইতো? 0 হইতো। তো আমরা একদম সহজ 2 মাইনাস 2 করতে পারি না? 2 মানে প্লাস 2, প্লাস 2 মাইনাস 2 মানে 2 টাকা হাতে আছে, 2 টাকা ঋণ দিলাইলাম 2 টাকা, আনসার কত হইব? 0। তার মানে আমি এখানে করতে পারি যে এখানে এ সমান কত হইব, তোমরা লিখে লইবা। তিনটার সমাধান আমি দিলাইছি, এখানে এ সমান লিখবা 2 আর বি সমান লিখতে পারবা -2। বুঝতে পারছি? একদম ইজি প্রশ্নগুলো, তোমরা যদি একটু বুঝো তো পারবা। তো 8 নম্বরের সমাধান করে লেছি, সমাধান লিখিয়ে লিখে তোমরা এগুলো সমাধান করবা। বুঝতে পারছি? ঠিক আছে, চলো পরবর্তী 9 নম্বর প্রশ্ন কিতা হয়েছে। 9 নম্বর হচ্ছে শূন্য বাক্সগুলো উপযুক্ত সংখ্যা বসিয়ে পূর্ণ করো। একদম সহজ, একেবারে সহজ। দেখো আমি কইছিলাম না প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়। তো এখানে আছে কিতা, দেখো -15, এখানে আছে প্লাস চিহ্ন, এখানে আছে আবার সাইডের আগে মাইনাস। তো সাইডের আগে মাইনাস আর এখানে বন্ধনী আছে, আবার এখানে কিতা আছে? প্লাস আছে। তো আমরা কিতা করতে লাগবো? প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়। তো আমি এখানে লিখি -15 প্লাস -4 ইজ ইকুয়াল টু -4 প্লাস কি হবে? আচ্ছা এই বন্ধনী এখানে দিতে লাগতো না, এখানে শূন্যর মধ্যে কি তাই বা বক্সের মধ্যে। হ্যালো, বল। 11:30। হুম, হ্যাঁ হ্যাঁ। তো এখানে কি তা করছে দেখো, ক্লাস 10-এর স্টুডেন্ট তারা আমার ডিস্টার্ব করে বারবার, ঠিক আছে? তারা পড়তে আইতেছে। তো এখানে আছে -15 প্লাসে মাইনাসে কি হইব? -4, ঠিক না? ইজিক্যাল টু কত হইব? -4 প্লাস এখানে এমন কি সংখ্যা আইব আগে দেখিলে, এখানে কি আয় দেখো, -15 আর -4 মানে কি তা? -19, ঠিক না? -19। তার মানে এই দুইটা যোগ করে কত হয়েছে? -19। কারণ 15 টাকা ঋণ, 60 টাকা ঋণ, তো মোট কত টাকা? -19, 19 টাকা ঋণ। তো এখানে 60 টাকা ঋণ আছে, ঠিক না? তার মানে এখানে আমার কি কত বসাইলে আরো কত টাকা ঋণ মিলাইলে যোগ করলে কত হইব? 19 টাকা হইতো। তার মানে এখানে যদি -15 দিলাইতে হইব না? তার মানে দেখো স্যার -4, তো প্লাসে মাইনাস কি হইব? -15। তো এখানে কত হইব? -4 -15 হইব গিয়া -19। তার মানে আমি শূন্যস্থান পূরণের মধ্যে কত পাইমো? 19। বুঝতে পারছি? সরি 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 সরি, সমাধান করিয়ে দিয়ে আমি আবার ভুল করতেছি। কেতা হইব? 19 হইব নি? 19 না, কারণ বাক্সের মধ্যে কিতা বসাইছি আমরা, বাক্সের মধ্যে আমরা কিতা বসাইছি, হুম, বাক্সের মধ্যে আমরা বসাইছি -15, ঠিক আছে? -15, বুঝতে পারছি? এখানে কিতা আছে দেখো, এখানে আছে এই বক্সের মধ্যে কিতা বইব, ডান দিকটা সমাধান। তো আগে আমরা সেম ডান দিকটা কিতা করবো? সমাধান করে লইব। ডান দিকটা সমাধান করলে দেখো আমি সমানের শুধু ডান দিকটা লিখতেছি, এই অংশটা লিখবো, এই অংশটা লিখিয়া দেখি কি আয়, তারপরে আমরা সমাধান করে দেব। বন্ধনী 5 প্লাস -7, দ্বিতীয় বন্ধনী প্লাস কি আছে 8, ঠিক না? তো এখানে দেখো বন্ধনীর জায়গা বন্ধনী রাখলাম, 5 প্লাসে মাইনাসে কি হয়? -7, দ্বিতীয় বন্ধনী, কারণ প্রথম বন্ধনী উঠে গেছে, কারণ সমাধান করতে হলে আমরা কি তা করি? আগে বন্ধনী উঠাই, বন্ধনী উঠাই দিচ্ছি, বন্ধনী উঠাইলে পরে এখানে প্লাসে মাইনাসে কি করছে? এই প্লাসে মাইনাসে পূরণ করে মাইনাস হয়েছে, মাইনাস লিখলাম, আর প্লাস আছে 8। তো এখানে সমাধান করলে কি আইব? -5, 5-এর আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস, আর এখানেও মাইনাস আছে। তো যোগ করার আগে আগে কিতা করবা? বন্ধনী উঠাইবা। বন্ধনী উঠাইতে হলে আমরা কিতা করবো?
এর ভিতরে যে সংখ্যাগুলো থাকবে ওগুলো সমাধান করতাম, কারণ ক্লাস 6 অনেক অঙ্ক ওইভাবে করছি আমরা, ঠিক না? তো 5 থেকে 7 গেলে গিয়া কত থাকে? -2 থাকে, মানে 2 টাকা ঋণ, কারণ 7 টাকা ঋণ আছে, 5 টাকা হাতে আছে, দিলে আর 2 টাকা পাইব, এই কারণে 2 টাকা ঋণ, প্লাস আছে 8। তো কত হইব? আনসার আইব 6, ঠিক না? 6। তো এখানে আমরা এই এখানের মধ্যে কি তা আনতে লাগবে, তোমরা একটা জিনিস লক্ষ্য করিয়া দেখো। এখানে আনসার ডান দিকে কত আছে? 6। তো বাম দিকে কত আইব? আমরা বক্স আছে এখানে, আচ্ছা এটা আমি মিটাই দিই, মিটারে লাভ নাই, এক সাইডে দিয়ে লিখি আমি, এক সাইডে দিয়া বাস বাস বাস, এখানে করি আমি এক সাইডে। আমার ডান দিকে এই সারাটার আনসার কত হয়েছিল? সবটার আনসার হয়েছিল আমার 6, 6 আছে না? তো যদি 6 হয়, আমরা বাম দিকে কি আছে? বক্স আছে, হ্যাঁ, প্লাস দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী -7, প্রথম বন্ধনী ক্লোজ, +8, ঠিক আছে? তো আমরা বন্ধনীর মধ্যে কিতাব পাইমো এখনো খুঁজিয়ে বার করলাম, বক্সের জায়গায় বক্স রাখে দিলাম, কারণ বক্সও কিতাব হইতো, বইয়া আনসার কত হইতো? 6 আইতো। তো এখানে বন্ধনীর ভিতরে সমাধান করো, বন্ধনীর ভিতরে সমাধান করলে তো এখানে মাইনাস আছে, ঠিক আছে, -7, আর এখানে ফুরন আছে। ফুরন কথার অর্থ কিতা? বন্ধনী কথার অর্থ কিতা? ফুরন। তো ফুরন করতে হলে আমার দেখা দেখা যেতেছে এটার আগে চিহ্ন আছে, কত কত আছে? প্লাস। তো প্লাসের লগে এখানে আছে এই 7-এর পরে প্লাস চিহ্ন ধর্ম, আর এই 7-এর আগে মাইনাস, তো প্লাসে মাইনাস হইব মাইনাস। তো এটার আমরা এইভাবে সমাধান করতে পারি যে -7, যে -7 প্লাস 8, -7 প্লাস 8 কি হয়? -7 প্লাস 8, -7 মানে 7 টাকা ঋণ আসে, প্লাস 8 মানে 8 টাকা কথা আছে, হাতও আছে। হাতও থাকার কথার অর্থ কি? হাতও থাকার কথার অর্থ হইল গিয়া এটা তোমার লাভ, লাভ না নেই। তো এখানে আমি যদি সমাধান করি -7 প্লাস 8 মানে 8 টাকা হাতও আছে, 60 টাকা একজনে পায়, তাহলে দিলাই লাইনে কত থাকবে? 1 টাকা, ঠিক না? তো আমার বাম দিকে কি আছে? এখানে আছে একটা বাক্স, বাক্সর লগে এখানে আছে 1, ঠিক না? আর ডান দিকে আমরা আনসার কত পাইছিলাম? 6 পাইছিলাম না? ওই দেখো এই জায়গাটা সমাধান করে কত পাইছিলাম? 6। তার মানে এখানে লক্ষ্য করে দেখো সাইন, একের লগে কত যোগ করলে 6 হইব, দুই দিক সমান হইতো, তো সমান হইতে হইলে শূন্যস্থানে কত পাইব? তো এখানে আমরা 5 বসাইতে পারি, তার মানে এটা শূন্যস্থানও 5 হইব। তো সমাধান কেমনে করবা? সমাধান তোমার মনে প্রশ্ন থাকতে পারে যে এখানে কেমনে সমাধান করবো, যেরকম আমি করছি সেম টু সেম করবা, ঠিক আছে? সেম টু সেম, বুঝছো আশা করি। তারপরে আছে কিতা প্রশ্ন 3 নম্বর, 3 নম্বরটা করার ধরন কিতা আমি দেখাই দিই, ক্লিন করে দিই এটা। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন হয়েছে -23 প্লাস বক্স, মানে বাক্স, আবার আছে -23, এরপরে ইকুয়াল টু আছে আবার -23 প্লাস বক্স, বাক্স কোনো সংখ্যা নেই, বাক্স আছে, কোনো সংখ্যা এখানে নাই বাক্সের মধ্যে। এটা কেমনে করবা? -23 প্লাস বাক্স ইজিক্যাল টু কত আছে? -23। তার মানে এখানে -23 লগে আমি যদি 0 বসাই কত হইব? -23 লগে 0 বসানি মানে -23 লগে 0 যোগ করতে হয়, তো -23 থাকবো। আর এখানেও -23 লগে প্লাস কত আছে? কত বসাইবা? 0 বসাইবা। তো উভয় দিকে 0 বসাইলে সারা সমান থাকবো। এখানেও -23 থাকবো ইজিক্যাল টু, এখানেও -23 থাকবো ইজিক্যাল টু, এখানেও -23 থাকবো। তো অর্থাৎ এটার আনসার কত হইব? আনসার বাক্সের মাঝে 0 হইব, কারণ এটা সংখ্যার কোনো পরিবর্তন হয়েছে না। কারণ এখানে হয়েছে প্লাস করলে, এমন কোনো সংখ্যা প্লাস করলে সমান, কেড়ে সব পরিবর্তন হয়েছে না, কারণ সমান চিহ্ন মানে কি? তা এইখানে যতই আয় আনসার এখানে ততই, তো এখানে আনসার বাই করা কোনো সংখ্যা আছে না তার লগে নাই, তার কারণে 23 লগে 23 জায়গায় থাকবো। বুঝতে পারছি? তারপরে আমাদের প্রশ্নটা কিতা আছে দেখো, তারপরে আছে 4 নম্বর, 4 নম্বর হয়েছে -19 প্লাস বাক্স ইজিক্যাল টু আছে -27, একদম সোজা। কেমনে সোজা? কারণ -19 লগে কত যোগ করলে, আরেকটা ঋণ যোগ করলে, তো এখানে দেখো ডান দিকে কি আছে? ডান দিকের সংখ্যাটা লক্ষ্য করে দেখো, কত? -727, মানে 27 টাকা ঋণ। তো 27 টাকা যদি আমার ঋণ টোটাল মোট হয়, তার মানে 19 টাকা ঋণ তো আছে, তার মানে আরো ঋণ করতে লাগবে, তখন তো প্লাস করলে হইব, ঠিক আছে? হ্যালো, 11:30, হ্যাঁ। তো এখানে কত হইব আমরা? 19-এর লগে কত টাকা আরো ঋণ করলে 27 টাকা হইব? তোমরা তো সবাই জানো, কত? 8 টাকা, ঠিক না? তো আমার আরো 8 টাকা ঋণ করতে লাগবে। তো এখানে আর কিছু লেখার দরকার নাই, এখানে লিখবা -8 ইজিক্যাল টু -27। বুঝতে পারছি? তারপরে একদম সোজা, ঠিক না? তারপরে প্রশ্নটা আছে আমার যে এক্স ইজিক্যাল টু, আমি মিটাই ইরেজার দিয়া,
আমার প্রশ্ন কইছে যে x প্লাস 12 ইজিক্যাল টু 0 হলে আমার x এর মান কত হইব। x ইজিক্যাল টু বাক্স দিছে, একবারে সোজা। কেমনে সোজা? কারণ চলকের মান আমরা বার করছি সরল অঙ্ক করার সময়, বা সমীকরণ যখন করছিলাম, সরল সমীকরণ ক্লাস 6 অনেকেই করছি, তো নিশ্চয়ই পারবা, একদম সোজা। তো x ইজিক্যাল টু x, যে চলক আছে x এর মান কইছে না নি, তো x একটা চলক, তো চলকের মান বার করতে হলে চলক সমান শূন্য থাকবে এবং চলকের লগে যে সংখ্যা থাকবে তার উল্টা চিহ্ন, মানে মনে করো এক্স চলকের লগে যদি প্লাস সংখ্যা থাকে তাহলে সমানের বাম দিকে প্লাস থাকলে ডান দিকে সরাইতে হলে এটা মাইনাস হয়, আর সমানের বাম দিকে যদি মাইনাসে থাকে ডান দিকে গেলে এটা প্লাস হয়। তো এখানে দেখো এক্স এর লগে 12টা কিতা আছে, প্লাস আছে, তো সমানের বাম দিকে আছে, ডান দিকে নিলে কিতা হইব, 0 থেকে মাইনাস হইব, ঠিক না? তো এক্স এর মান, এক্স এর জায়গায় এক্স থাকবো, তো 0 থেকে 12 বিয়োগ করো আর 0 থেকে 1 লাখ বিয়োগ করো, শূন্যর কোনো প্রভাব আছে নেই। তো সেম, যদি -12 বিয়োগ করো -12ই থাকবো, আর -1 লাখ বিয়োগ করলে -1 লাখই থাকবে, তার মানে আমার আনসার কত হইব, -12। বুঝতে পারছি? তো 9 নম্বর প্রশ্নের সমাধান আমরা ফাইলাইছি। আশা করি বুঝছো। অতটুকু তোমরা সমাধান তো লিখিয়ে রাখবে কপির মধ্যে, ঠিক আছে? তো এখন দেখো বহুত বহুত মজার মজার প্রশ্ন আছে। কিতা প্রশ্ন? 10 নম্বর কিতা হয়েছে প্রশ্নটা? 10 নম্বর প্রশ্নটায়, হ্যাঁ 10 নম্বর প্রশ্ন কইছে যে একজন লোক এ অবস্থান থেকে 14 কিলোমিটার পূর্ব দিকে গেলেন। তো সমতল জায়গার মধ্যে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ কোনটা তোমরা তো জানোই। তো আমরা ডান দিক, হাতের ডান দিক হয় পূর্ব দিক, বাম দিক হয় পশ্চিম দিক, আমাদের মাথার উপর দিক হয় উত্তর মানে নর্থ, আর দক্ষিণ হয় সাউথ। তোমরা তো জানোই। তো ওইখানে কইছে এ অবস্থান থেকে একজন লোক 14 কিলোমিটার পূর্ব দিকে গেলেন। মনে করো এখানে একটা বিন্দু, হুম, এই জায়গার মধ্যে মনে করো বিন্দু, বিন্দুর থেকে কতটুকু পূর্বে গেছে, পূর্ব দিক মানে ইস্ট, তো আমরা পাইছি কত কিলোমিটার গেছে, 14 কিলোমিটার, ঠিক আছে? একদম সহজ, তোমরা ডাকের অঙ্ক দেখিয়ে ডরাইয়া না, দেখো 14 কিলোমিটার আমরা যেরকম করতেছি আমি, ঠিক একইভাবে তোমরাও করবা, ঠিক আছে? পূর্ব দিকে গেলেন, কিন্তু অন্য একজন লোক এ অবস্থান থেকে, মানে এই জায়গা থেকে অন্য একজন লোক কোন দিকে গেছে, 6 কিলোমিটার পশ্চিম দিকে গেলেন। একজন লোক 14 কিলোমিটার গেছে পূর্ব দিকে, তো আমরা লিখছি আবার এই জায়গা থেকে পশ্চিম দিকে, তো ওয়েস্ট তো তোমরা জানোই কোন দিকে, কতটুকু গেছে, 6 কিলোমিটার, ঠিক আছে? 6 কিলোমিটার। তো প্রথম জনের অতিক্রম করা দূরত্ব থেকে দ্বিতীয় জনের অতিক্রম করা দূরত্বের পার্থক্য নির্ণয় করো। কিতা হয়েছে বুঝছো না তোমরা? হয়েছে যে প্রথম জন যে গেছে এর থেকে কতটুকু দূর গেছে, 14 কিলোমিটার, এখানে দাঁড়ানোতে আছে, মনে করো এই জায়গায় দাঁড়ানোতে আছে ব্যক্তি, ঠিক আছে? তারপরে হচ্ছে প্রথম জনের অতিক্রম করা দূরত্ব থেকে দ্বিতীয় জনের অতিক্রম করা দূরত্ব, দ্বিতীয় জন কেউ আছে, দ্বিতীয় জন পশ্চিম দিকে গেছে, কতটুকু গেছে, 6 কিলোমিটার। মূল জায়গা হচ্ছে এটা, এই জায়গা থেকে একজন গেছে 14 আর একজন গেছে 6, তারা দুজনের পার্থক্য, দুজনের পার্থক্য মানে তারা দুজন কতটুক দূরে আছে, ঠিক আছে? কতটুক দূরে মানে কি, তারা দুইজনের পার্থক্য কিতা বোঝায় যে কতটুক দূরে বেশি গেছে, কতটুক দূরে আছে বর্তমানে। তো দুজনের পার্থক্য আমরা বার করতে হলে আমরা প্রথমে সমাধান দিয়া লিখবো, সমাধান দিয়া যে আহ, লোকটি, লোকটির দ্বারা আহ, প্রথম লোকটির দ্বারা লিখবা, কারণ দুইজন লোক আছে, তো প্রথম লোকটির দ্বারা পূর্ব দিকে অতিক্রম করা দূরত্ব, পূর্ব দিকে অতিক্রম করা বা যাওয়ার দূরত্ব, যাওয়ার দূরত্ব সমান লিখবা কতটুক পূর্ব দিকে গেছে, তোমরা দেখছো 14 কিলোমিটার, বাংলায় লিখতে পারো কৌরশিকার কি ডট মরিশিকা মিনালে লিখবা 14 km। তারপর এখানে লিখবা দ্বিতীয় ব্যক্তির দ্বারা, দ্বিতীয় লোকটির দ্বারা, ব্যক্তির দ্বারা বা লোকটির দ্বারা, যেহেতু প্রথমটা থেকে লিখছো লোকটির দ্বারা, তো সেম লিখবা যে দ্বিতীয় লোকটির দ্বারা কই গেছে, পশ্চিম দিকে, পশ্চিম দিকে যাওয়ার, যাওয়ার দূরত্ব সমান কত কিলোমিটার, 6 কিলোমিটার। বুঝতে পারছি? অতটুকু বুঝছো? তো তোমরা সমাধান দিয়া যেটা দেওয়া আছে এটা লেখছি, কতখান গেছে গেছে। অন কইছে যে প্রথম জনে অতিক্রম করার দূরত্ব থেকে দ্বিতীয় জনে অতিক্রম করার দূরত্বের পার্থক্য, ঠিক না? তো পার্থক্য কারে কত তোমরা তো সবাই জানো। পার্থক্য হইল কি, আজকে শোনো, মনে করো আমি এই জায়গাতে আছি বয়া, আরেকজন ব্যক্তি এই জায়গাতে আছে, তো আমি যদি কই তা আমরা দুইজনের মধ্যে পার্থক্য কতটুকু, তার পার্থক্য কিতা বোঝায় যে আমরা কতদিন দূরে আছি দুইজন, ঠিক না? তো কতদিন দূরে আছে তার মানে প্রথম জনে অতিক্রম করা দূরত্ব এবং দ্বিতীয় জনে অতিক্রম করা দূরত্বের মাঝে পার্থক্য বোঝায়, মানে কতদিন দূরে আছে। তা আমরা লিখতে পারি যে প্রথম এবং অতএব দিয়া লিখবা দ্বিতীয়
দ্বিতীয় লোক লোকের দ্বারা অতিক্রম করা দূরত্বের পার্থক্য। অতিক্রম করা দূরত্বের পার্থক্য পার্থক্য সমান দিয়ে লিখবা। কেটা লিখবা? মোট কতক্ষণ দূর আছে? তো পূর্ব দিকে কতক্ষণ গেছে? 14 যোগ আর পশ্চিম দিকে আরেকজন কতক্ষণ গেছে? 6। দুইজনের বন্ধনীত বড়িয়া লিখে লিখবা কয়ের শিকার কি ডট ময়ের শিকার মি ডট মানে কিলোমিটার। ঠিক আছে, তো 14 আর 6 কত হয়? 20 কিলোমিটার। কয়ের শিকার কি ডট ময়ের শিকার মি, এটা হচ্ছে কি আমরা আনসার। বুঝতে পারছি? যদি কোনো ডাউট থাকে কমেন্টে অবশ্যই জানাইবা। তারপরের প্রশ্নটা কিতা আছে, যেটা 11 নম্বর প্রশ্ন আমরা এই ভিডিওর মধ্যে। এই প্রশ্নটা বহুত মজার। কিতা কইছে প্রশ্নত যে একজন লোকের কাছে কত টাকা আছে? 35 টাকা আছে, কিন্তু অন্য একজন লোকের কাছে 40 টাকা ধার করেছেন। বুঝিও 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 কিতা কইছে? ওই অখণ্ড সংখ্যার কনসেপ্ট আইব যে একজন মানুষের কাছে কিতা আছে? 35 টাকা। মনে করো আমার হাতও আছে 35 টাকা। আরেকজনের কাছে কিতা কইছে? কত টাকা? 40 টাকা ধার করছে। ঠিক আছে, অন কইছে যে দ্বিতীয় জনের কাছে কত টাকা হলে তিনি প্রথম জনের সমান অবস্থায় হবেন। আমি আর তুমি, যারা তুমি দেখতেছো, যে মনে করো আমার কাছে 35 টাকা আছে এবং তোমার কাছে কত আছে? 40 টাকার ঋণ আছে। তার মানে 40 টাকা রুজিত করতেই লাগবো। এখন আমার সমান যদি তোমার হইতে লাগে তো কিতা করতে লাগবো? সমান হইতে হলে তার মানে তোমার ঋণ তো দিতেই লাগবো এবং আমার আর কাছে আরো 35 টাকা। তো 40 টাকা যে ঋণ করছো, ঋণ তো তুমি দিবাই। তার মানে ঋণ দেওয়ার পরেও আমার সমান তো হইতে পারত না, তোমার ঋণ খালি শেষ হইব। তার মানে ঋণ কত শেষ হইব? 40 টাকা। তার মানে 40 টাকা রুজি করতে লাগবো, এক নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আমার সমান হইতে হলে আমার কত আছে? 35 টাকা। আমার তো ঋণ নাই, তো আমার হাতে এখনো 35 টাকা রয়েছে। তো তুমি ঋণ দেওয়ার পরে তোমার হাতে জিরো, তার মানে আরো 35 টাকা কিতা করতে লাগবো? রুজি করতে লাগবো, ঠিক না? তার মানে তোমার মোট ঋণ দিয়া আমার সমান হইতে হইলে 40 টাকা ঋণ দিতে 40 রুজি করতে লাগবো, আর আমার সমান হইতে হইলে আরো 35 টাকা রুজি করতে লাগবো। তো 35 আর 40 যোগ করলে কত হয়? 75 টাকা। বুঝতে পারছি? তো এটাই আমরা লিখবো। কিভাবে লিখবো দেখো, সুন্দর করে লিখবো যে দেওয়া আছে দিয়া সমাধান দিয়া লিখবা। সমাধান দেওয়া আছে একজন লোকের কাছে টাকা একজন লোকের কাছে দেওয়া টাকা সমান লিখবা দেওয়া না, একজন লোকের কাছে টাকা, হ্যাঁ টাকা আছে, দেওয়া না। টাকা কত টাকা আছে? 35 টাকা। মানে 35 টাকা হাতে আছে। বুঝতে পারছো? এরপর লিখবা অন্য একজন লোকের হাতে, অন্য একজন লোকের অন্য একজন লোকের ধার করা টাকা, ধার করা টাকা সমান ধার কত করছে? 40 টাকা। ঠিক আছে, এখন অতএব দিয়া লিখবা কিতা কইছে, যদি দ্বিতীয় জনে কত টাকা দ্বিতীয় জনের কাছে কত টাকা হলে প্রথম জনের সমান হইব। তো তোমরা লিখবা যদি অন্যজন, দ্বিতীয় জন মানে কে? অন্যজন, অন্যজন প্রথম জনের সমান হতে হয়, প্রথম জনের বা প্রথম জনের বা কিতা হইব? একজনের। আমি প্রথম লিখছি না একজন উপরে, তাই একজনের সমান, যদি অন্যজন প্রথম জনের বা একজনের সমান হতে হয়, তাহলে ওনার কাছে, ওনার কাছে মোট টাকা, টাকার পরিমাণ, মোট টাকার পরিমাণ। আমি দেখো লেখার সময় বোর্ডের মধ্যে কিবোর্ডও ঠিক মতো লেখা যায় না, অনেক বিশ্রী হয়। তো আমি কয়া কয়া লিখতেছি, তোমরা লিখে লেবার লগে লগে মোট টাকার পরিমাণ সমান কত টাকা আছে? কেটা কইছিলাম আমার কাছে 35 টাকা। তো তুমি 40 টাকা ধার করছো, তার মানে 40 টাকা তো রুজি করতেই লাগবে। তার মানে 40 টাকা রুজি করবা প্লাস 40 টাকা রুজি করলে কি তো হইব? তুমি আমার সমান হয়ে গেছো নি? না, রুজি করে তো দিলাইছো, তার মানে 0 টাকা। তার মানে আরো কত রুজি করতে লাগবে? 35 টাকা। তো আমি কি তখন আরো 35 টাকা রুজি করবো, তখন মানে তুমি রুজি করবা, তখন কি তাইবা আমার সমান হইবা। তার মানে মোট কত টাকা রুজি করবা? কত টাকা রুজি করবা তুমি? মোট 40 আর 35 হইব গিয়া 75 টাকা।
বুঝতে পারছো? একদম সোজা না? কথা হচ্ছে প্রশ্নগুলো বুঝতে হয়, বুঝিয়ে সুন্দর করে লিখতে হয়। ঠিক আছে, 11 নম্বর সমাধান আমরা করছি। তারপরে হচ্ছে গিয়া আমরা পরে 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন কি তা হচ্ছে দেখো, কোনো একটি মঙ্গলবারে ভোরবেলা 5টার সময় গুয়াহাটির তাপমাত্রা ছিল 25 ডিগ্রি। শুনিও, শুনিও। মঙ্গলবারে 5টার সময়, 5টার সময় থাকা তাপমাত্রা, 5টার সময় থাকা তাপমাত্রা কত আছে? 25 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, সেই দিন বিকেলে 2টার সময় তাপমাত্রা 8 ডিগ্রি বেড়ে গেল। বুঝিও। 5টার সময় আসছিল 25 ডিগ্রি, তার মানে 2টার সময় কিতা হচ্ছে আরো 8 ডিগ্রি বাড়ছে, তার মানে 25-এর লগে বাড়ছে মানে কিতা, বাড়া মানে কিতা আরো প্লাস হইব না? হইব। তার মানে 25 আর 8-এ কত হইব? 25 আর 8-এ হইব গিয়া 8 5 13, 33 ডিগ্রি হয়েছে। ঠিক আছে, আবার হয়েছে কিতা, কিন্তু রাত 10টার সময় আবার 3 ডিগ্রি তাপমাত্রা কমে গেল, তার মানে 33 থেকে কত ডিগ্রি কমছে? 3 ডিগ্রি কমছে। তো এখানে মাইনাস দিয়ে কত করবা? 3 ডিগ্রি কমাই দিবা। ঠিক আছে, 3 ডিগ্রি কমাই দিবা, তাপমাত্রা কমে গেল। তারপরে বুধবার দুপুর 12টার সময় তাপমাত্রা পুনরায় 5 ডিগ্রি বেড়ে গেল। তো 3 ডিগ্রি কমার পরে কত হইব তার কাছে? 30 ডিগ্রি সেলসিয়াস। তো আবার হয়েছে বুধবারে পরের দিন, মঙ্গলবারের পরের দিন কেটা হয়েছে, তাপমাত্রা পুনরায় 5 ডিগ্রি বেড়ে গেল। তো তাপমাত্রা 5 ডিগ্রি বাড়লে আরো 5 ডিগ্রি কিতা হইব? প্লাস হইব। তো প্লাস হলে কিতা হইব? 35 ডিগ্রি। তো একদম সোজা না? তোমরা পাইলিছো আনসার। কইছে যে সেই সময় তাপমাত্রা কত হবে, তো সেই সময় তাপমাত্রা কত হইব? 35 ডিগ্রি। তা তোমরা লিখবা কিভাবে আমি কয়ে দিই। তোমরা লিখবা যে 5টার সময় থাকা তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। তারপরে হচ্ছে কিতা বিকেল 2টা, তো তোমরা আবার লিখবা যে 2টার সময় থাকা তাপমাত্রা সমান দিয়ে লিখবা 25 + 8 ডিগ্রি কত হইব? 33 ডিগ্রি সেলসিয়াস। তারপরে আবার লিখবা কিতা যে কারণ 8 ডিগ্রি বাড়ছিল লেগে হয়েছে, এরপরে লিখবা রাত 10টার সময় আবার তাপমাত্রা কমছে না। তো তোমরা আবার লিখবা কিতা রাত 10টার সময় থাকা তাপমাত্রা, রাত 10টার সময় থাকা তাপমাত্রা সমান কত হইব? কত ডিগ্রি ছিল? 33 ডিগ্রি না? 33 ডিগ্রি। তো 33 ডিগ্রি থেকে তুমি কিতা করবা? মাইনাস করে দেবা 3, কত হইব? 30 ডিগ্রি সেলসিয়াস। এরকম লিখবা রাত 8টার সময়। ঠিক আছে, কত বুধবার, সরি রাত 10টার সময় তাপমাত্রা কত হয়েছে? কমছে। কমছে না? তো 33 থেকে 3 মাইনাস করে দেবা, 30 ডিগ্রি হইব। তারপরে লিখবা আবার আবার দুপুর 12টার পর তাপমাত্রা পুনরায় 5 ডিগ্রি বেড়ে গেল। তো তুমি ভিডিওটা পজ করে আবার দেখলে এবার লাগে কিভাবে লিখবা। তো আবার লিখবা যে বুধবার দুপুর, বুধবার দুপুর এ থাকা তাপমাত্রা, বুধবার দুপুরে থাকা তাপমাত্রা সমান কত লিখবা? 30 ডিগ্রি আসছিল আগে, আর এখন কিতা কইছে আরো 5 ডিগ্রি বেড়ে গেল, তার মানে 30-এর লগে কিতা করবা? +5 ডিগ্রি যোগ করে দেবা, এনে লিখবা সেলসিয়াস। কত হইব? 35 ডিগ্রি সেলসিয়াস। তারপরে অতএব দিয়ে লিখে লইবা কিতা লিখবা যে সেই সময়ের তাপমাত্রা কত হবে? তোমরা লিখে লইবা যে সেই সময়ের তাপমাত্রা, সেই সময়ের তাপমাত্রা কত ডিগ্রি হবে? 35 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছি? যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাইবা। তো আমি এখানে সংক্ষেপে হইয়া দিছি এবং লিখেও দিছি, বুঝাইও দিছি। ইত্যা প্রশ্ন একদম সহজ। হ্যাঁ, তারপরে কিতা কইছে 13 নম্বর। 13 নম্বর কইছে অনুরাধা একদিন ব্যাংকে 3200 টাকা জমা করেছিলেন। কিতা কইছে বুঝিও, অনুরাধায় 300 কত টাকা জমা করছে? 3200 টাকা। কিন্তু তার পরদিন তা থেকে 2540 টাকা উঠিয়ে নিলেন। অনুরাধা 3250 টাকা ব্যাংকে রাখছিল, 3200 টাকা, এবং পরের দিন কিতা করছে? 2540 টাকা উঠাই আনি লাইছে। এখন কইছে অনুরাধার ব্যাংকে কত জমা থাকবো। আর বুঝাইতাম নি? তোমরা তো সব হাসিয়ে হাসিয়ে সমাধান করবা এগুলা। তো সমাধান দিয়া লাগবা অনুরাধার ব্যাংকে জমা করা টাকা, অনুরাধা সমাধান দিয়ে শুধু লিখে লেবানি অনুরাধা লিখবা যে দেওয়া আছে, আমি লিখতেছি না, দেওয়া আছে অনুরাধা ব্যাংকে জমা রাখা টাকা, জমা রাখা টাকা সমান কত আছে? কত রাখছিল? 3200 টাকা। ঠিক আছে, তারপরে পরের দিন উঠাইছে না? তো লিখবা অনুরাধা ব্যাংক থেকে, আমি কমা কমা দিলে যে তোমরা লিখবা অনুরাধা ব্যাংক থেকে উঠানো
টাকার পরিমাণ, টাকার অনুরোধ ব্যাংক থেকে উঠানো টাকার পরিমাণ সমান দিয়ে লিখবা কত উঠাইছে 2540 টাকা, 2540 টাকা। তারপরে তোমরা লিখবা অতএব দিয়া কইছে না উঠানোর পর ব্যাংকে অনুরোধের কত টাকা থাকবো, তো লিখবা উঠানোর পর যেরকম প্রশ্ন কইছে এরকম উঠানোর পর ব্যাংকে টাকা টাকার পরিমাণ টাকার পরিমাণ সমান। কেমনে করবা? আমার আর শিখাই দিতে লাগতো না, আমি জানি তোমরা সবাই পারবে। কত করবা? মোট টাকা যত রাখছিল অত থেকে যত টাকা উঠাই আনছে বিয়োগ করে দিবা। শূন্য থেকে শূন্য গেলে শূন্য, 10 থেকে শূন্য থেকে 60 যেত না, 1 নিলে এবার 10, 10 থেকে 4 গেলে 6, এখানে আছে 1 থেকে 5 যেত না, 1 নিলে 11, 11 থেকে 5 গেলে থাকবে 6, আর এখান থেকে 1 তো নিচে গিয়ে 2, 2 থেকে 2 গেলে তো কিছু থাকতো না, লিখবা 60 টাকা। ঠিক আছে, বুঝতে পারছি। যদি কোনো ডাউট থাকে আমাকে জানাবে, হ্যাঁ অবশ্যই জানাবে। 13 নম্বর করলে আর বেশি নাই, অনুশীলনের সমাধান আমরা শেষের পথে আই গেছে। কইছে কি তা এখানে 14 নম্বর প্রশ্ন যে দুটো সংখ্যার যোগফল -5, তাদের একটি সংখ্যা যদি 18 হয় অন্যটি কত হবে? দুইটা সংখ্যা আছে, দুইটা সংখ্যার যোগফল কত কইছে -5, তাদের একটা সংখ্যা যদি 18 হয় তাহলে অন্যটা কত হবে? ঠিক আছে, আমরা প্রশ্ন কি তা কইছে যে দুটা সংখ্যার যোগফল -5, তার মানে এমন দুইটা সংখ্যা আমরা এখানে লিখমু যেটা দুইটা যোগ করলে কত হইব সমান -5 হইব, -5 বুঝিও। এবং কইছে তাদের একটি সংখ্যা 18, তার মানে দুইটার মাঝে একটা দিলাইছে তো একটা 18, 18 লিখে নিলাম। কইছে আরেকটা কত হইব, একেবারে সোজা। তো আমরা এইভাবে করতাম না, আমরা কিতা করবো সমীকরণ বানায় করবো, সরল সমীকরণ বানায়। আমরা জানি অন্য সংখ্যাটি কিতা আমরা জানি নি, জানি না, না জানলে কিতা ধর্ম, না জানলে কিতা ধর্ম চলক। ঠিক আছে, তো সমাধান দিয়ে তোমরা লিখবা, সমাধান দিয়া লিখবা যে মনে করি অন্য সংখ্যাটি হবে, অন্য সংখ্যাটি হবে কিতা এক্স। ঠিক আছে, অন্য সংখ্যাটি কত ধরছি এক্স, কারণ কোনো কিছু যদি না থাকে অজ্ঞাত রাশি মানে এমন কিছু জিনিস যেটা বার করতাম আমরা এটা না জানলে আমি কিতা ধর্ম এটা চলক এক্স ধর্ম। ঠিক আছে, তো অন্য সংখ্যাটি কত হইব এক্স। তো আমরা এখন প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে এখানে কারণ ওই যে আগে সাজাইছি তোমরা সাজাই দিছি না, কিতা সাজাইছি যে দুইটা বাক্স আছে, বাক্সের মধ্যে যোগ করলে কত হয় -5। তো আমরা লিখতে পারি যে 18 যোগ এক্স সমান কত হইব -5, কারণ প্রশ্ন কয়ে দিচ্ছে না দুইটা সংখ্যা যোগ করলে, তো আমি 18 আর এক্স, কারণ একটা সংখ্যা তো আছে 18 আর একটা সংখ্যা হচ্ছে জানি না, তো আমি জানি না মানে কি ধরছি মনে করি সংখ্যাটি কি হইব এক্স। তো এক্স যদি যোগ করি এক্স এর লগে 18 যোগ করলে কত হইব -5। এখন আমরা এক্স এর মান বার করলাম, একদম সোজা না। তো এক্স এর লগে দেখো সাইন এক্স সমান -5, এক্স এর লগে +18 আছে, কারণ 18 আগে কোনো চিহ্ন নাই, এখানে কোনো চিহ্ন আছে নাই মানে প্লাস আছে, প্লাস থাকলে এক্স এর লগে প্লাস চিহ্ন আছে, যদি প্লাসে 18 থাকা সমানের বাম দিকে ডান দিকে গেলে কি তাই -18, -18 একদম সোজা না। তো এখন এক্স এর মান বাড়ে যাব, এক্স ইজ ইকুয়াল টু কত হইব -5 আর -18 মানে কিতা 18 টাকা ঋণ 5 টাকা ঋণ। তো মোট কত টাকা ঋণ হয় আমার 8 5 13 হলো 23 টাকা 23 রুপিস। ঠিক আছে, তো এক্স এর মান পেয়েছি 23 টাকা, তার মানে ওই যে সংখ্যাটা লিখছিলাম না এক্স, তো এক্স এর জায়গায় কত হইব 23 টাকা, -23 টাকা মানে 23 টাকা ঋণ। তো আমি লিখতে পারি অতএব দিয়া নিচে লিখবা তোমরা যে অন্য সংখ্যাটি হ্যাঁ অন্য সংখ্যাটি হবে সমান দিয়ে লিখে লইবা -23 টাকা। টাকা কইছে নি, কইছে না, তো টাকা একক দেওয়ার দরকার নেই, টাকা -23 থাকবে। বুঝতে পারছি, একদম সোজা। তারপরে প্রশ্ন কি আছে দেখো, কইছে 15 নম্বর যে -23 এর সঙ্গে কত যোগ করলে যোগফল 0 হবে? একদম সোজা, -23 এর লগে কত যোগ করলে, কারণ -23 এর লগে কত যোগ করলে যোগ চিহ্ন দিবা, আর এখানে কত বসাইলে পরে আনসার 0 আইব। তোমরা সবাই জানো কত 23 টাকা ঋণ করছিল না, তার মানে 23 টাকা ঋণ করলে আমার হাতে ঋণ থাকতো না, তার মানে আমার হাতে 0 যদি থাকতে লাগে তো 23 টাকা দিতে লাগবে না, দিতে লাগবে মানে রুজি করতে লাগবে। তো রোজগার করতে হলে কত টাকা রোজগার করতে লাগবে 23 টাকা। তার মানে আমি কইতে পারি যে -23 এর লগে 23 টাকা যোগ করলে কত হইব 0 হইব। ঠিক না, তো এটা কোনো সমীকরণ বানাইবা না, কিছু বানাইবা না, এটা শুধু বুঝানি লেগে কইছি। তোমরা অতএব দিয়ে ডাইরেক্ট লিখবা সমাধান লিখিয়া। ঠিক আছে, সমাধান, এটা কোনো ধরনের সমীকরণ লেখার দরকার নেই, আমরা শুধু এটা লিখবো যে -23 এর সঙ্গে
-23 এর সঙ্গে 23 যোগ করলে -23 এর সঙ্গে 23 যোগ করলে যোগফল কি হইব? যোগফল 0 হবে। ঠিক আছে? হয়ে গেল সমাধান। ঠিক আছে? তারপরে 16 নম্বর কিতা আছে দেখো। আচ্ছা, এটা আমি ক্লিন করে দিই। পজ করিয়া করে ভিডিও সবগুলা অন্যটা উঠাইবা। ঠিক আছে? 16 নম্বর হচ্ছে যে দুটো অখণ্ড সংখ্যার যোগফল আছে কত? -48। তাদের একটি সংখ্যা কত? -20 হলে অন্যটি কত হবে? সেম টু সেম 14 নম্বর অঙ্ক, যেটা ওই যে একটু আগে করছি দেখো, এই অঙ্কটার মতো আমরা মনে করি দিয়ে ধর্ম। কইছে দুইটা অখণ্ড সংখ্যার যোগফল, দুইটা অখণ্ড সংখ্যার যোগফল মানে দুইটা অখণ্ড সংখ্যা ঋণাত্মক না ধনাত্মক কিছু হয়েছে না, কিন্তু দুইটা সংখ্যা এইভাবে আমরা যোগ করতাম। যোগ করলে কিতা হচ্ছে? কত হইব? -48 হইব। -48 লিখে লাইতাম। তারপরে হচ্ছে একটি -20 হলে, একটি মানে এর মধ্যে যে কোনো একটা -20 দেওয়া, তো -20 লিখলে আরেকটা কত হইব? কত আমি জানি না মানে মনে করে দিয়ে কিতা ধরবো? এক্স। ঠিক আছে? তো আমরা লিখবো মনে করি অন্য সংখ্যাটি সমান এক্স। ঠিক আছে? এটা আমি আগে পরিষ্কার করি। এখানে 16 নম্বরের সমাধান দিয়ে লিখবা মনে করি অন্য সংখ্যাটি হবে সমান দিয়ে লিখবা এক্স। বুঝতে পারছি? তারপরে এখানে প্রশ্ন মতে দিয়ে যেরকম আগে করছি, প্রশ্ন মতে আমরা কিতা লিখতে পারি যে -20 প্লাস যোগফল হয়েছে না 48, তো যোগ চিহ্ন দিবা, এক্স লিখবা ইজিক্যাল টু লিখবা -48। বুঝতে পারছি? ঠিক আছে? তো এখন দেখো আমরা আনসার কি পাই, -20 প্লাস এক্স ইজিক্যাল টু 48। তো কার মান বাড়ি? তো এক্স এর মান। তো এক্স এর মান বার করতে হলে এক্স সমান দিয়ে আমরা -48 এর জায়গায় -48 লিখে লাইমো। ঠিক আছে? এখন যদি 20-র আগে মাইনাস চিহ্ন আছে না, মানে ঋণাত্মক, তো এক্স এর লগে এই সংখ্যাটা মাইনাসে আছে, তো সমানের বাম দিকে যদি মাইনাসে থাকা কোনো সংখ্যা ডান দিকে গেলে কি হয়? প্লাস হয়। তোমরা আমি কইছিলাম, আমি আবার কয়ে দেখো, সমানের বাম দিকে যদি মাইনাসে থাকে ডান দিকে এটা প্লাস হইব, বাম দিকে প্লাস থাকলে ডান দিকে মাইনাস হইব। যদি বাম দিকে পূরণ থাকে কোনো সংখ্যা ডান দিকে গেলে এটা ভাগ হয়, আর যদি বাম দিকে ভাগ চিহ্ন থাকে ডান দিকে গেলে এটা পূরণ হয়। তোমরা সবাই জানো নিশ্চয়ই। ঠিক আছে? তো এখানে আমরা কিতা কর্ম, যেমন দেখো এক্স এর লগে -20 আছে, সমানের বাম দিকে মাইনাস আছে, ডান দিকে গেলে কি হইব? +20। তো প্লাস করে দিব। ঠিক আছে? তো প্লাস করার পরে কি আইব দেখো, এক্স সমান -48 প্লাস 20 মানে কিতা? -48 প্লাস 20 মানে হলো গিয়া 48 টাকা ঋণ, আর 20 টাকা কিতা আছে? হাতে আছে। তো 48 টাকা যার ঋণ আছে তার 20 টাকা দিলেও, 20 টাকা দিলে আর কত পাইব? আর পাইব মাত্র 28 টাকা। পাইব না নি, মানে ঋণ থাকবো, পাইব না? কারণ 48 টাকা বেশি, অনেক টাকা ঋণ। তো 20 টাকা ঋণ করছিলাম, তো মানে রুজি করছিলাম, তার দিলাইলাম, আর 28 টাকা পাইব। তার মানে এক্স এর মান কত হইব? 28 টাকা। তো আমরা লিখতে পারি অতএব দিয়া নিচে লিখে লইবা যে অন্য সংখ্যাটি এই অঙ্কগুলো আসলে সরল সমীকরণ যে করছিলাম ক্লাস 6 আমরা, এরকম অন্য সংখ্যাটি হবে সমান দিয়ে লিখে লইবা -28। ঠিক আছে? -28। বুঝতে পারছি? তো এখানে তোমরা মনে প্রশ্ন থাকতে পারে যে এটা শুদ্ধ নি না ভুল, আমরা কেন বুঝবো? তো এখানে দেখো সাইন, এই এক্স এর জায়গায় যদি -20 লেখো, আমি দেখাই, যেমন -20 প্লাস -28 লেখো, কত হয়? আনসার কত হইব? -20 প্লাসে মাইনাসে কত হয়? -28। তো 20 টাকা ঋণ, 28 টাকা ঋণ কত হয়? 48 টাকা ঋণ হয় না? হয়। তার মানে আমার শুদ্ধ, এইদিকে সমাধান করে শুদ্ধ, তার মানে এক্স এর মান কত হয়েছে? -28। বুঝতে পারছি? একদম সোজা। তো আমরা 16 নম্বর শেষ হলো। চলো আমরা এখন নেক্সট কোয়েশ্চেন, যেটা হলো 17 নম্বর। আমার হয়েছে সংখ্যা রেখা ব্যবহার করে মান নির্ণয় করো। সংখ্যা রেখা কিভাবে দেখায়? তো সংখ্যা রেখা আমরা যোগ বিয়োগ পূরণ ভাগ কেমনে করি আমরা দেখাই তোমরা। দেখো আমি একটা ব্ল্যাক স্ক্রিন নেই, আগে জানতে লাগবে সংখ্যা রেখা যোগ বিয়োগ কিভাবে পূরণ ভাগ কেমনে দেখায়। তো সংখ্যা রেখা মনে করো এটা, মনে করো আমার যদি হয় 2 যোগ 4 সমান 6, এটা সংখ্যা রেখায় দেখাও, তো কেমনে করবা? তো আগে লিখবা কত আছে? 2 যোগ 4 সমান 6। এখানে দেখো কোনোটা ঋণাত্মক সংখ্যা আছে নি? নাই। তো ঋণাত্মক সংখ্যা না থাকলে আমরা কিতা করবো? সবগুলো ধনাত্মক, তো ধনাত্মক লিখবো। তো ঋণাত্মক লিখতাম না, ঋণাত্মকের দিকে কোনো সংখ্যা লিখিয়ে লাভ নেই, একদম বাম দিকে কিতা লিখবো? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10।
তো এই সংখ্যা রেখা লিখে লিখছি কইছে সংখ্যা রেখা দেখাইতাম তো 2 আছে না তো 0 থেকে 2 এর মধ্যে যাইবাই 2 লিখছি এইভাবে এরো দিবাই বুঝিও যোগ করতে হয়েছে তো প্রথম ধনাত্মক সংখ্যা থাকলে উপরে 0 থেকে যে সংখ্যাত কইব প্রথমে সংখ্যাটা কিটা আছে 2 2 না তো প্রথমে 2 পর্যন্ত এরো দিয়ে যাইবা তারপরে কত আছে 4 যোগ করতাম চিহ্ন কিটা যোগ যদি যোগ চিহ্ন থাকে তো 2 থেকে 2 পর্যন্ত আইছি তীর দিয়া একটা তীর দিয়ে আইছে না চিহ্ন দিয়া তো আবার 4 পর্যন্ত কইছে তো 4 এর লগে যোগ হইতো তো যোগ করলে আমরা ওই 2 থেকে আবার উড়া দিয়া কই যাইমু 4 ঘর যাইমু দেখো এটা 1 ঘর এটা 2 ঘর এটা 3 ঘর এটা 4 ঘর তো 4 নম্বর ঘরে যাইমু উড়া দিয়া পাখির মতো উড়ে উড়ে যাব ঠিক আছে পাইলেছি তো এটা হচ্ছে গিয়া যোগ ক্ষেত্রে যোগ করার ক্ষেত্রে ঠিক আছে যেমন 2 প্লাস 4 ইজ ইকুয়াল টু কত হয়েছে 6 এখন প্রশ্ন হইল যদি এখানে এরকম দিত যে 4 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2 হয় এটা দাও তো এটা তো মাইনাসে কইছে আগেরটা প্লাসে আসলে লেগে উপরে দিয়ে দিছি এখন মাইনাস হলে কি তা করবো একইভাবে কিন্তু মাইনাসের ক্ষেত্রে একটা উপরে আইব একটা নিচে আইব ঠিক আছে যেমন দেখো এখানে কিতা আছে একটা আছে 4 আর একটা 2 ঠিক না তো 4 আর 2 তো এখানে 0 1 2 3 4 তো প্রথমে কত সংখ্যা আছে 4 ঠিক না তো প্রথমে ধনাত্মক সংখ্যা থাকলে ধনাত্মকটা আগে যাইবে তো 4 পর্যন্ত আমরা 0 থেকে একদম পাখির মতো উড়ে উড়ে গিয়ে বসবো 4 এর উপরে বসলাম এখন কিতা হচ্ছে -2 মানে কমাইতায় বাড়াইতায় তো না তো আমরা কিতা করছি যোগ করলে বাড়ানি হয় দেখো আগে বাড়াইছিলাম 2 এর লগে আর 4 বাড়াইছিলাম এর লগে উপরে দিয়ে দিছি যখন সাইড কিতা কমানি হইলে সাইড আছে না সাইড থেকে নিচে দিয়ে কমাইবাই কতক্ষণ তো 2 কমতো তো এখানে হইলে 1 ঘর এখানে 2 ঘর তার মানে এখানে আইতে লাগবো নিচ দিকে সাইড থেকে নিচ দিকে উড়া দিয়ে আইবাই এখানে ঠিক আছে এখানে তীর দিলে আইবাই বুঝতে পারছি তো এখানে আমরা এটার সমীকরণ এরকম লিখে লাইম যে 4 - 2 = 2 দেখো 2 রয়েছে না এখানে 2 আছে না 1 0 1 2 বুঝতে পারছি ঠিক এরকম যদি পূরণ করে তো কেমনে করবো আমি এক লগে দেখাই লিতেছি কারণ এগুলো অঙ্ক করতে হলে আমরা লাগবো আমি আবার দেখাই যদি পূরণ করে যেমন মনে করো 4 পূরণ 2 আছে তো আমরা কিতা করবো 4 পূরণ 2 কত হইব 8 তো আমরা এটাও সংখ্যা রেখা দেখাইলে কিরকম দেখাইমু দেখো হুম যেহেতু সবটাই ধনাত্মক সংখ্যা ঋণাত্মক লেখার দরকার নেই 0 1 2 3 4 5 তারপরে আইব 6 তারপরে আইব 7 তারপরে আইব 8 তো 4 দুগুণে 8 হয় তো 4 4 কই আছে প্রথমে 2 কই আছে পরে তো 4 দুগুণে 8 তো প্রথম যে সংখ্যাটা আছে 4 উড়া দিয়ে যাইবা উড়িয়া ঠিক আছে আইছি তারপরে বিয়োগ তো কিছু নাই বিয়োগ হইলে নিচে দিয়ে দিবা বিয়োগ বা ভাগ হইলে নিচে দিয়ে দিতে লাগে আমি দেখাইমো আর যদি পূরণ হয় আর যোগ হয় তাহলে উপরে দিয়া তো সাইড আছে এখন সাইডের লগে কত সাইড পূরণ হইতো 2 বার সাইড পূরণ হইতো সাইড আছে তো সাইডের লগে পূরণ করলে আবার কত হইব 8 হইব তারপর সাইড গণবা 1 2 3 4 তো 2 বার কইছে লাগে 2 বার উড়া দিবাই ফাঁকির মতো উড়িয়া বইবাই আর যদি সাইড বার করতে যেমন 2 পূরণ সাইড করতো তো 2 পূরণ সাইড করলে আগে 2 গেলাইনে 2 আবার গেলাইনে 2 4 আবার গেলাইনে 2 6 আবার গেলাইনে 2 8 আইল তো 2 পূরণ সাইড কি হয় 8 হয় কিন্তু সংখ্যা রেখা লেখার ধরন আলাদা কারণ 2 আগে আছে তো 2 ঘর যাইবে আর 4 আগে থাকলে 4 ঘর বুঝতে পারছি ভাগের ক্ষেত্রে পরে দেখাইতেছি আমি দেখো এখানে সমাধান করি আমরা প্রথমে সংখ্যা রেখা কি আছে সংখ্যা রেখা লিখলাম এখানে সমাধান প্রথমটা কি আছে দেখো এটার আমি সমাধান করলে +5 আছে তো 5 তো আইবই 5 এখানে দেখো মাইনাস চিহ্ন এখানে প্লাস চিহ্ন তো প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয় তো -3 আইব তো 5 - 3 কি হইব 2 আইব তো সমাধান এইভাবে করবো তো 5 - 3 2 মানে কিটা আমি লিখবো 0 1 2 3 4 5 6 7 8 9 ঠিক আছে তো আমি +5 আছে তো +5 যাইমো আমি +5 গেছি উড়িয়া একদম পাখির মতো ঠিক আছে তারপরে কিতা করছে -2 -3 মানে এই মাইনাস করলে কিতা করছিলাম নিচের দিকে তো নিচের দিকে 1 ঘর 2 ঘর 3 ঘর তো আমি ফার্স্ট থেকে একদম 3 নম্বর ঘরে আইমো উড়া দিয়া এটা হচ্ছে 3 ঠিক আছে কত হইব 2 তো এখানে লিখিলে এবার সমীকরণ কিতা যে 5 - 3 = 2 তো 5 - 3 = 2 মানে সমীকরণ হয়ে গেছে তো এটা হচ্ছে গিয়া সংখ্যা রেখা 1 নম্বরের সমাধান এটা হচ্ছে গিয়া 1 নম্বরের সমাধান বুঝতে পারছি তারপরে আছে তারপরটা আমরা এখানে মিটাই দেই মিটাই আমি আবার সংখ্যা রেখা লিখি সংখ্যা রেখা লিখছি আমরা এখানে দাও এটা সমাধান করলে কিতা পাইমো সমাধান আমি করি এখানে -6
তো তোমরা আগে প্রশ্নটা লিখে এইভাবে সমাধান করবা। প্রশ্নটা এটা আগে লিখবা, লিখে ফরের সমানের নিচে সমান দিয়ে -6, এখানে দেখো মাইনাস আছে, এখানে প্লাস, তো প্লাসে মাইনাসে কি হইব -5, তো -6 -5 কি হইব 6 টাকার ঋণ 5 টাকার ঋণ, মোট কত টাকা ঋণ হয় 11 টাকার ঋণ, তার মানে -11। তো এখানে দেখো দুইটা ঋণাত্মক সংখ্যা, ধনাত্মক তো আমার দেওয়ার দরকার নেই, তো আমি কি তা করবো আগে ঋণাত্মক সংখ্যা লিখবো, ধনাত্মক লিখতাম না, তো একদম ডান দিকে 0 দিব, 0 -1 -2 -3 -4, তারপরে হলো -5, তারপরে -6, তারপরে -7, তারপরে -8, তারপরে -9, তারপরে -10, তারপরে -11, তারপরে -12। সুন্দর করে সংখ্যা রেখাটা লিখবা। এখন দেখো এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে এখানে যোগ হইব না বিয়োগ, কারণ যোগ হইলে উপরে দিয়ে উড়িয়ে যায় আর বিয়োগ হইলে নিচে দিয়ে আমি কমে যাই, ঠিক না? তো এখানে দুইটা দেখো, দুইটা কিন্তু একটা 6 টাকা ঋণ আর একটা 5 টাকা ঋণ, কিন্তু ঋণ ঠিক আছে মাইনাস চিহ্ন, কিন্তু আমরা যোগ করছি না বিয়োগ করছি, দুইটা ঋণরে একত্র মিলাইছি, তার মানে যোগ করছি, তার মানে আমি কই যাইমু উপর দিয়ে যাইমু উড়িয়ে উড়িয়ে, তার মানে প্রথমে কি আছে -6, তো আমি 0 থেকে কই যাইমু উপরে উঠিয়া -6 পর্যন্ত, ঠিক আছে? এরগুলা সুন্দর করে দিবা, 6 পর্যন্ত আইলাম। তারপরে কতক্ষণ যেতাম আরো -5 যোগ হইতো, তো -7 এক গড় 2 গড় 3 গড় 4 গড় 5 গড়, তার মানে 11 আয়া পড়বো, তার মানে আবার উড়িয়া কই আইমু 11। বুঝতে পারছি? এটা হচ্ছে গিয়া 3 নম্বরের সমাধান। হুম, 3 নম্বরের সমাধান এটা, এটা 3 নম্বরের, আমি 3 নম্বরটা আগে করছি, 2 নম্বরটা করছি না, 2 নম্বরটা এখন করবো, তো 1 আর 3 করছি, তো এটা উঠাই লইবা 3 নম্বর দিয়ে সমাধান দিয়া, আর নিচে এখানে এইরকম টান দিবা যেরকম আগে দেখাইছি তোমরা, এখানে লাগবা -6 -5 = -11, বাস হয়ে গেল। হুম, তারপরে তারপরে আমি আবার ব্ল্যাক স্ক্রিন আনার আগে ক্লিন করিল, এটা 2 নম্বর কিতাব হয়েছে দেখো, 2 নম্বরে হচ্ছে আমরা যে এটা আমি সমাধান করলে আগে কিতাব পাইমু 6 প্লাসে মাইনাসে -5, তো 6 - 5 মানে কি 1 বোঝায়, তো এটা আগে লিখবা, প্রশ্নটা লিখে এইভাবে সেম টু সেম সমাধান করবা, তারপরে লিখবা সংখ্যা রেখাটা পেন্সিল দিয়া স্কেল দিয়া খুব সুন্দর করে, ঠিক আছে? তো 6 - 5 1 মানে কি, তাই এখানে দেখো 6 আছে আর -5 আছে, মানে 5 আমি কিতা করতাম, 5 আমি কিতা করতাম, কি করব, মাইনাস আছে মানে কমাইতাম, তার মানে আগে ধনাত্মক সংখ্যা আইব সারা, 0 1 2 3 4 5 6 7 8 9, সংখ্যা রেখা যদি একটা লম্বা লেখো, সংখ্যা রেখাটা খালি রাখবে না, লিখে লাইছি আমি। তো এখানে প্রথম আছে কিতা 6, উপরেরটা লিখবা না, উপরেরটা আগে সমাধান করবে তারপরে লিখবা। তো 6 আছে, তো 0 থেকে ধনাত্মক আছে, তো উপর দিকে উড়িয়ে যাইবা। আর তারপরে কিতা হচ্ছে -5, মানে আমি 5 কিতা করতাম বিয়োগ করতাম, তো বিয়োগ করলে কোন দিকে যায় নিচে দিয়া, তো 1 গড় এখানে 1 গড় 2 গড় 3 গড় 4 গড় 5 গড় এখানে আইব, তো আমি উড়া দেওয়া কই যাইমু নিচের দিকে উড়িয়া, বাস লুকাই লুকাই এখানে এই যে মার এখানে লেখমু এরকম টান দিয়ে লেখমু যে 6 - 5 = 1। বুঝতে পারছি? এটা হচ্ছে গিয়ে 2 নম্বরের সমাধান, যেটা 3 নম্বর আগে করে লিখছি। তারপরে আমরা করবো কোনটা 4 নম্বর, 4 নম্বরও বাস তোমরা লিখে নেবে। 4 নম্বরটা সমাধান করবে আগে, সমাধান করলে -8 আর প্লাস আছে এখানে, এখানে মাইনাস, তো বন্ধনী আছে, তো প্লাসে মাইনাস হইব -3, তো -8 -3 মানে কি বোঝায় -11, মানে 8 আর 3 8 টাকা ঋণ 3 টাকা ঋণ, তো মোট 11। তো আমরা এটাও সংখ্যা রেখা লিখে লইমু, লিখিয়া এখানে দেখো প্রত্যেকটা ঋণাত্মক সংখ্যা, ধনাত্মক তো নাই, তো ঋণাত্মক লিখতে হলে 0 একবারে ডান দিকে লিখবো, আর ধনাত্মক লিখতে হলে আমরা কিতা করি 0 একবারে বাম দিকে, তো আমরা 0 লিখে লিছি, -1 -2 -3, স্কেল দিয়ে সুন্দর করে লিখবা, -4, তারপরে -5, তারপরে -6, তারপরে -7, তারপরে -8, তারপরে -9, -10, -11, সংখ্যা রেখা আমি কইছি না লম্বা থাকলে আরো লিখবা, -12, -13, খালি রাখবে না, খালি রাখলে বিশ্রী লাগে, -14। তো প্রথমে দেখো 8 টাকা ঋণ 3 টাকা ঋণ দুইটারে একলগে মিলাইছি, মিলাই কত হয়েছে 11 টাকা ঋণ, তার মানে মিলানো মানে যোগ করা, তো ঋণাত্মক দিক থেকে যোগ করা মানে উপর দিকে তীর দেবো, তো উপর দিকে তীর দিলে এখানে 0 আছে, প্রথমে -8 আছে, তো আমি -8 পর্যন্ত উড়িয়ে যাইমু, উড়িয়া গেছি 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 বাস 8-এর মধ্যে বই গেছি। তারপরে কি দেখা হচ্ছে -3, আরো মিলাইতাম, তো 3 যোগ করলে 1 2 3, গনিয়া গনিয়া যাইবা 8 থেকে পরে 8 লইবা না গনাত, পরের সংখ্যা থেকে 1 2 3, তো আমরা আবার 3 পর্যন্ত উড়িয়ে যাইবা, বাস হয়ে গেছি। তো এখান থেকে এখানে নিচে সুন্দর করে সমান করে একটা টান দিবা, সমান করে হয়তো কিন্তু সমান হয়তো, কিন্তু আমারটা এলোমেলো হওয়ার কারণে আমি বোর্ডের মধ্যে স্কেল ছাড়া তো লিখি আর এই কারণে, তো এখানে লিখবা যে
-8 -3 -11 বাস 17 নম্বর সমাধান হয়ে গেল। তোমরা স্কেল দিয়ে সুন্দর করে লিখবা, এটা লিখিয়া প্রশ্নগুলো লিখিয়া সমাধান করিয়া তারপরে সংখ্যা রেখা, বুঝতে পারছি। তারপরে চলো যেটা আমরা অনুশীলনের লাস্ট প্রশ্ন কইছে কিতা, উক্তিটি শুদ্ধ না অশুদ্ধ লেখো। শুদ্ধ না অশুদ্ধ তোমরা আশা করি পারবা। প্রথমটা আছে কিতা -6 + 23 প্লাস আবার আছে -2। বাম পক্ষ আর ডান পক্ষ কইছে শুদ্ধ না অশুদ্ধ কথার অর্থ কিতা, এখানে দেখো সমান চিহ্ন, সমান চিহ্ন মানে বাম পক্ষ ডান পক্ষ সমান সমান হয়নি হিসাব করে দেখতে। আর ডান দিকে কিতা আছে -2 প্লাস -6 প্লাস 23, ঠিক আছে। তো এখানে সমাধান করিলে বাম পক্ষ ডান পক্ষ দুইটা দেখিলে -6 প্লাস 23 আর প্লাসে মাইনাসে হইব -2, ঠিক আছে। আর এদিকে হইব -2 প্লাসে মাইনাসে হইব গিয়া মাইনাস, যেমন দেখো 6 এর আগে মাইনাস আর এখানে প্লাস, তো প্লাসে মাইনাসে -6 প্লাস 23। এখানে দেখো -6 এখানে -2, তার মানে কত হইব -8। এখানে আছে +23 হইব ইজিক্যাল টু, কারণ আগে ঋণগুলো একখানা করে দিলাম, এখানেও ঋণ আগে একখানা করবা, -2 আর -6 কত হবে -8 আর এখানে আইব +23। দুই দিকে দেখো সাইন, এখানেও -8 + 23, এখানেও -8 + 23, তার মানে উভয় দিকে সমান আর ফাল্লার দুই দিক সমান আর, কারণ আমরা দোকান থেকে জিনিস আনলে 1 কেজি পাথর দিলে 1 কেজি পরিমাণে জিনিস নেই, কম আনিনি আমরা, যদি একটু কম দেখো দাদা কম দিছ, কম আমরা লই না, যার কারণে আমরা এটা কিতা হইতে পারি দুই দিক সমান হয়েছে, তার মানে এটা একটা শুদ্ধ, তো আমরা লিখতে পারি এটা কিতা লিখবো শুদ্ধ, বুঝতে পারছি। তারপরে 2 নম্বরটা কিতা কইছে, 2 নম্বরটা আমি বোর্ডটা আমি মুছিয়া দিই। 2 নম্বরে কইছে এটা এখানে সমাধান করিলে দেখো যে 16 - 15, 16 - 15 কত হইব 1, কারণ 16 থেকে 15 গেলে 1, প্লাস -7 আছে লিখে নিলাম ইজিক্যাল টু, এখানে আছে 16 মাইনাস দ্বিতীয় বন্ধনী, তো দ্বিতীয় বন্ধনী সমাধান করার আগে আগে প্রথম বন্ধনী সমাধান করবো, তো 15 জায়গায় 15 আর প্লাসে মাইনাস হইব -7 হইব, ঠিক আছে। এখানে দেখো দ্বিতীয় বন্ধনী জায়গা ক্লোজ করে দিলাম, এখানেও 1 প্লাসে মাইনাসে -7 ইজিক্যাল টু, এখানে আছে 16 মাইনাস 15 থেকে 7 গেলে গিয়ে কত থাকা, 15 থেকে 7 গেলে থাকবো 8, তো এখানে 1 থেকে 7 গেলে থাকবো -6 আর এখানে 16 থেকে 8 গেলে থাকবো 8, দুই দিক সমান হয়েছে নি, হয়েছে না, তার মানে আমি এটা কইমো, এটার কিতা কইমো অশুদ্ধ। তোমরা ওটা লিখিয়ে রাখি দিবা অশুদ্ধ, বুঝতে পারছি। একদম সোজা না, তোমরা আগে সমাধান করবা লিখিয়া তারপরে লিখবা উক্তিগুলো অশুদ্ধ, উক্তিটি অশুদ্ধ, ঠিক আছে। তোমরা এই অতএব দিয়ে নিচে লিখবা উক্তিটি অশুদ্ধ। যদি কোনো সমস্যা থাকে কমেন্টে অবশ্যই জানাইবা, হ্যাঁ। তো উক্তিটাই অশুদ্ধ তোমরা এইভাবে সমাধান করিয়ে করে লিখবা। 1 নম্বরটা যেরকম সমাধান করছি ভিডিও পজ করে লিখে লিখবা। তারপরে আমরা কইছে দেখো যে স্বাভাবিক সংখ্যাগুলো বিয়োগ সাপেক্ষে আবদ্ধ, স্বাভাবিক সংখ্যাগুলো বিয়োগ সাপেক্ষে আবদ্ধ একটা বিধি আছে, আমরা পরবর্তী অনুশীলন করার আগে আমরা শিখবো। তো এখানের মধ্যে আবদ্ধ বিধি কিতা আছে আমি পরে কয়ে দেবো, ঠিক আছে। তো এই জিনিসটা আমি বিনিময় বিধি, আবদ্ধ বিধি, সহযোগ বিধি, ক্রম বিনিময় বিধি সবগুলো আমি অনুশীলনী 1.2 সমাধান করার সময় সব কিছু বুঝাই দেবো, যাতে তোমরা ডাউট না থাকে, ঠিক আছে। চিন্তা করিও না। তো এটা আমি স্বাভাবিক সংখ্যাগুলো বিয়োগ সাপেক্ষে আবদ্ধ মানে কিতা, যে a মাইনাস বি ইজিক্যাল টু বি মাইনাস এ লেখা যায়নি, এটা হয়েছে, যদি হয় তার মানে আবদ্ধ। তার যেমন 2 থেকে আমি যদি 4 বিয়োগ করি কত হইব, 2 থেকে 4 বিয়োগ করলে হইব গিয়া -2, আর আমি যদি 4 থেকে 2 বিয়োগ করি কত হইব 2। তো দেখো এটারে যদি এ ধরি, এটারে যদি আমি এ ধরি, 2 রে -2 রে যদি আমি -2 না মানে 2 রে যদি এ ধরি, 4 রে যদি বি ধরি, তো 2 থেকে 4 বিয়োগ করলে -2 হয়েছে। ঠিক এরকম 4 রে বি ধরছি, তো বি লেখছে আগে, মাইনাস এ লেখছি পরে, তো এখানে আইছে 2, তো এখানে এ মাইনাস বি করার পরে আইছে -2 আর এখানে বি মাইনাস এ করার পরে আইছে 2, তার মানে আনসার দুটোটা সেম নেই, আনসার দুটোটা আলাদা আলাদা আইছে। তো আলাদা আলাদা মানে আবদ্ধ বিধি মানিয়া চলে না, এই কারণে এটা হইব গিয়া কইছে বিয়োগ সাপেক্ষে আবদ্ধ, এটা হইব গিয়া অশুদ্ধ, ঠিক আছে। লিখবা উক্তিটি অশুদ্ধ। এটা স্বাভাবিক সংখ্যা বিয়োগ সাপেক্ষে কোনো সময় আবদ্ধ না। বুঝতে পারছি, কারণ উত্তর সমান হয় না, উত্তর সমান হয় না মানে 4 বিয়োগ 2 করলে আইব 2 আর 2 বিয়োগ 4 করলে আইব -2, তো আনসার সেম না, এর লাগি আমরা কইতে পারি যে a মাইনাস বি আর b মাইনাস এ সমান হয় না মানে নট ইকুয়াল, বুঝতে পারছি। তারপরে আছে কোয়েশ্চেন নাম্বার 4 18 নম্বর, যেটা অনুশীলনের লাস্টের দুইটা প্রশ্ন আমরা রয়েছে, কইছে 0 ও -670 এর মধ্যে -670 বড়, কোনটা বড় হইব কোশ্চেন আমারে।
আমার টেন 1 টাকা আছে আর আমার টেন 0 টাকা আছে, কোনটা বড়? যেটা আছে 0 টাকা আছে মানে কিছু আছে নি নাই, তো 1 টাকা আছে তার মানে আমার টেন আছে। কিন্তু আমার টেন 0 টাকা আছে এবং মাইনাস 670 টাকা ঋণ, ঠিক আছে? 670 টাকা ঋণ, তার মানে 670 টাকা রুজি করে আমি কিতা করতে লাগবো, কাউরে না কাউরে দিতে লাগবো। তো দেওয়া মানে কিতা বোঝায়, ঋণ। তার মানে আমার কাছে এটা কিতা আছে, বড়। আর জিরোটা কিতা আছে, জিরোটা আমার লাগে কিতা হইব, আমার লাগে বড়, কারণ মাইনাস 670 হইল গিয়া ঋণ, আর জিরোটা হইল গিয়া আমার লাগে হাতও আছে। হাতও আছে মানে ঋণ নাই থাকলে তো আমার লাগে বড় কোনটা, ঋণ কম দেওয়া লাগবে, ঋণ দেওয়া লাগতো না। মনে করো আমি আবার সংক্ষেপে বুঝাই, এর কাছে 0 টাকা আছে আর বির কাছে আছে মাইনাস 2 টাকা, তো কোনটা বড়? কার সুবিধা বেশি? যার সুবিধা বেশি হতেই বড়। তো এর কাছে 0 টাকা মানে ঋণ নাই, তার মানে হ্যাঁ সুবিধা বেশি, তার মানে জিরো বড়। আর বি হলো -2, ঠিক না? তো -2 তার মানে এটা কিতা আছে, শুদ্ধ। বুঝতে পারছি? তারপরে আছে দেখো 5 নম্বর, বিয়োগ প্রক্রিয়ার ক্রমবিনিময় সহযোগ ধর্ম প্রযোজ্য নয়। বিয়োগ প্রক্রিয়ার মধ্যে হচ্ছে ক্রমবিনিময় আর সহযোগ ধর্ম প্রযোজ্য নয়, তার মানে এটা শুদ্ধ। আমি এটা কেন শুদ্ধ আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে ক্লাস নাম্বার 2 যেটা হইব আমরা অনুশীলনী 1.2 সমাধান করবো না, তো তখন আমি সবকিছু ডিটেলসে আলোচনা করে দিব, তোমরা টেনশন নিও না। এটা শুদ্ধ লিখিয়ে রাখো এবং পরবর্তী ক্লাসের মধ্যে এটা কেন শুদ্ধ হয় সব কিছু আমরা আলোচনা করবো। আলোচনা না করে আমি তোমরা কইছি না যে অনুশীলন সমাধান করার সময় আমরা প্রত্যেকটা জিনিস আগে বুঝবো, তারপর অনুশীলন সমাধান করবো। তো ভিডিও আর বেশি লম্বা করতাম না, আশা করি বুঝতে পারছো। প্রত্যেকটা প্রশ্নের সমাধান আমি এই ভিডিওর মাধ্যমে দিছি এবং প্রত্যেকটা প্রশ্নের সবকিছু লেখা আছে ডিটেলসে। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাইবা তোমরা। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট ফর ইউর এক্সাম, এবং তোমরা পড়াশোনা করো ভালো করে, নিশ্চয়ই ভালো ফল তোমরা লাভ করবে। সো দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই 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 অ্যান্ড টেক কেয়ার।